হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। কি অবস্থা, কেমন আছো সবাই বলো। কি অবস্থা সবাই, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? দাঁড়াও, সবাইকে একটা মেনশন দিয়ে দেই। সবাই চলে আসুক ক্লাসে, সবাইকে একটা মেনশন দিয়ে দেই, যেহেতু আজকে আমাদের সাইকেল 3-এর প্রথম ক্লাস। অনেকেই হয়তো ভুলে গেছে। হ্যাঁ, তারপর তোমরা তো সবাই মনে হয় খুশি, তাই না? শর্ট সিলেবাস দিয়ে দিছে, প্রেশার একটু কমে গেছে। আগে ছিল 20টা অধ্যায়, এখন হায়ার ম্যাথে 12টা অধ্যায় পড়লেই চলবে। কাজেই যারা একটু পিছায় আসো তোমাদের জন্য ভালো হয়েছে, যারা আগায় ছিলা তোমাদের জন্য ভালোও না খারাপও না, সাম্যাবস্থায় আছে। আর যারা পিছায়ে ছিলা, প্রথম 2-3 মাস পড়াশোনা না করে নষ্ট করে দিছিলা, তোমরা কিন্তু কামব্যাক করার একটা সুযোগ পেয়ে গেলা। তোমাদের এইচএসসি পরীক্ষা যদি এপ্রিল মাসেও হয়, এখনও আছে 14 মাস। তো 14 মাস ধরো, আরও 2 মাস বাদ দিলা, 12 মাস। 12 মাসে শর্ট সিলেবাস খুব ভালো মতোই কমপ্লিট করা পসিবল। কাজেই যারা পিছায়ে আসো, আজকে থেকেই শুরু করো, আজকে থেকেই নতুনভাবে শুরু করো। আগামী 1 বছরের মধ্যে ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবা শর্ট সিলেবাসটা। তো আজকে আমরা পড়বো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তোমরা জানো যে সাইকেল 3 আমাদের ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসে আছে 6টা অধ্যায়। তার মধ্যে 3টা অধ্যায় আমরা সাইকেল 1-এ পড়ে ফেলছি, আর বাকি 3টা অধ্যায় আমরা সাইকেল 3-এ পড়বো। মানে ফার্স্ট পেপারের 6টা অধ্যায় আমরা সাইকেল 1 এবং সাইকেল 3 এই দুইটা সাইকেলে পড়বো, এবং সেকেন্ড পেপারের 6টা চ্যাপ্টার আমরা সাইকেল 2 এবং সাইকেল 4 ওই দুইটা সাইকেলে পড়বো। তো আজকে আমরা শুরু করব ম্যাট্রিক্স ও নির্ণায়ক। যারা আর্কাইভ থেকে অলরেডি এই অধ্যায়ের ক্লাসগুলো করে ফেলছো, তোমাদের লাইভ ক্লাস না করলেও চলবে। তোমরা জাস্ট প্রতি সপ্তাহে জয়টা ক্লাস হবে, উইকলি এক্সাম হবে না? প্রতি সপ্তাহে যতটুকু পড়ানো হয় তার উপর তো উইকলি এক্সাম থাকে। তো উইকলি এক্সামের আগে জাস্ট ক্লাস লেকচারগুলো দেখে নিবা, মনে থাকবে। আমি জানি অনেকেই আর্কাইভ থেকে অলরেডি ম্যাট্রিক্স নির্ণায়ক কমপ্লিট করে ফেলছো। তো যারা আর্কাইভ থেকে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসগুলো করছো, তোমাদের নতুন করে এখানে আর লাইভ ক্লাস করার দরকার নাই। প্রতি সপ্তাহ শেষে যখন উইকলি এক্সাম হবে, ধরো ম্যাট্রিক্সের লেকচার 1 থেকে 4 পর্যন্ত উইকলি এক্সাম হবে, তো উইকলি এক্সাম অ্যাটেন্ড করার আগে লেকচার 1 থেকে 4 পর্যন্ত লেকচার শিটগুলা জাস্ট একবার রিভিউ করে নিবা, যে ভাইয়া এখানে নতুন কোনো টাইপ পড়াইছে কিনা। বুঝতেছো? এই হচ্ছে তোমাদের কাজ। আর কথা হচ্ছে, ভাইয়া এই অধ্যায়টা পড়াইতে কয় ক্লাস লাগবে? 8, 9, 10 এর মাঝামাঝি কিছু একটা। যদি মোটামুটি বড় বড় ক্লাস নেই তাহলে 8 ক্লাসে শেষ হয়ে যাবে, আর যদি ছোট ছোট ক্লাস নেই তাহলে 10 ক্লাস লাগবে। বাট 10 ক্লাসের বেশি কোনোভাবেই লাগবে না। তো ম্যাট্রিক্স নির্ণায়কটা আমরা ধরে রাখতেছি 8, ধরে রাখো 8 ক্লাস। তোমাদের যদি একটু বড় বড় ক্লাস নিয়ে নেই, ধরো 1 ঘন্টা 40-50 মিনিটের ক্লাস নেই, তাহলে 8 ক্লাসে হয়ে যাবে। আর যদি 1 ঘন্টা 10-15-20 মিনিট ডিউরেশনের ক্লাস নেই, তাহলে 10 ক্লাস লাগবে। তো আমি চেষ্টা করবো 1 ঘন্টা 30-40 মিনিট এই ডিউরেশনের ক্লাস নিয়ে 8 ক্লাসে কভার করে নিতে। তো সবাই রেডি? বলো, শুরু করব। আমরা আজকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক শুরু করব। আজকে আমরা শনিবারে শুরু করতেছি, এবং তোমরা রুটিন দেখছো, প্রতি সপ্তাহে ক্লাস হবে 4 দিন, শনি, সোম, বুধ, শুক্র, এই 4 দিন। শনি এবং সোম এই 2 দিন আমি ক্লাস নিব, বুধ এবং শুক্র এই 2 দিন রাকিব ক্লাস নেবে। ওকে, ফাইন। তো অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। সবাই আসছে? সবাই আসছে? আচ্ছা, আর একটু ওয়েট করে শুরু করি, আর একটু ওয়েট করে শুরু করি। এখনো সবাই আসে নাই, এখনো বাড়তেছে, স্টুডেন্টদের সংখ্যা এখনো বাড়তেছে। আর 1 মিনিট ওয়েট করি। হ্যাঁ, ঠিক আছে। ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই অধ্যায়টা সবার কলেজে পড়ায় ফেলছে না? বলো, সবগুলা কলেজেই তো মোটামুটি এই অধ্যায় দিয়ে এইচএসসির পড়াশোনা শুরু হয়। তো আমি জানি সবার মোটামুটি কলেজে একবার এই অধ্যায়টা পড়াই ফেলছে। কোনো সমস্যা নেই, না পারলে কোনো সমস্যা নেই, বাট ক্লাস তো দেখছো যে কি কি পড়াচ্ছে, কোনো সমস্যা নেই, আমি তো একদম জিরো থেকেই পড়াবো। হ্যাঁ, তো শুরুতেই দেখো ম্যাট্রিক্স, আজকের ক্লাসে আমরা বলবো, দেখো ম্যাট্রিক্স হচ্ছে 1-এর এ, 1-এর এ হচ্ছে ম্যাট্রিক্স, আর ডিটারমিন্যান্ট হচ্ছে 1-এর বি। দাঁড়াও আমি তোমাকে এটা মেনশন করে দিই।
দুইটা পার্ট, এই অধ্যায়ের দুইটা পার্ট, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নির্ণায়ক। ম্যাট্রিক্স হচ্ছে 1 এ এবং নির্ণায়ক হচ্ছে 1 বি বা 1.2, দুইটা পার্ট। তো আজকে ক্লাসে আমরা ম্যাট্রিক্স পড়বো। হ্যাঁ, আজকে আমরা শুরু করব ম্যাট্রিক্স দিয়ে। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্স কি ভাইয়া? ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স হচ্ছে কিছু তথ্য বা উপাত্ত সহজ সাবলীলভাবে প্রকাশ করার একটা মাধ্যম। একদম বাংলা ভাষায় যদি আমি বলি, কিছু তথ্য উপাত্ত বা ডাটা যাই বলো না কেন, সহজ এবং সুন্দরভাবে প্রকাশ করার একটা পদ্ধতি। যেমন তোমরা এই ধরনের সারণী দেখছো না? মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি শনি, রবি এবং সোমবারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কত ঘন্টা করে পড়াশোনা করছো। ধরো এটা তোমার স্টাডি রুটিন। তুমি শনিবার, রবিবার এবং সোমবার এই 3 দিন ফিজিক্স, শনিবারে ফিজিক্স পড়ো 2 ঘন্টা, কেমিস্ট্রি পড়ো 3 ঘন্টা, ম্যাথ পড়ো 4 ঘন্টা। রবিবারে 3, 2, 3। ঠিক একইভাবে সোমবারে এটা এঁকে ফেলো। স্কেল কম কি বলে, ওই পেন্সিল স্কেল দিয়ে আঁকতে হবে না, জাস্ট একটু লিখো যে এই ধরনের সারণী। এটা একটা কি তথ্য না? আমি তোমাকে যদি বলি এটা কি, এটা হচ্ছে তোমার একটা শনি, রবি, সোমবারে তোমার পড়ার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ার একটা তথ্য উপাত্ত বা রুটিন যাই বলো না কেন। তো এইটা কিভাবে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করা যায়? দেখো, ম্যাট্রিক্স মানে হচ্ছে এই রকম একটা তথ্য বা উপাত্তকে কতগুলা সারি এবং কলামের মাধ্যমে লেখা। আচ্ছা, তোমরা পর্যায় সারণী পড়ছো? পর্যায় সারণী যারা পড়ছো তারা তো জানো যে বাম থেকে ডানে এগুলাকে বলে সারি, আর উপর থেকে নিচে এগুলাকে বলে কলাম। এগুলো তোমরা জানো? না জানলেও কোনো সমস্যা নাই, খালি দেখো। এই যে এরকম একটা তথ্য উপাত্ত, এটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে লেখা যায়, এই জিনিসটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে এইভাবে লেখা যায়। ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি আমরা নর্মালি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যায়। আগে দেখো, ধরো 2, 3, 5, তারপরে 3, 2, 1, তারপরে কি 4, 3, 2, 4, 3, 2। দেখো এই যে 4, 3, 2। দেখো এই যে উপাত্তটা, এটাকে আমি ম্যাট্রিক্সের মাধ্যমে কত সহজে প্রকাশ করে ফেললাম। যেখানে আমি বলতে পারি সারি বরাবর, দেখো এই যে সারি বরাবর নিচে আমরা দেখো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই যে এগুলাকে বলে সারি। এই প্রত্যেকটাকে বলে এক একটা সারি। দেখো আমি প্রথম সারি বরাবর নিলাম সে ফিজিক্স কয় ঘন্টা করে পড়ছে, দ্বিতীয় সারি বরাবর নিলাম সে কেমিস্ট্রি কয় ঘন্টা করে পড়ছে, আর তৃতীয় সারি বরাবর নিলাম সে ম্যাথ কয় ঘন্টা করে পড়ছে। দেখো এই যে এটা ফিজিক্স, এটা কেমিস্ট্রি, এটা হচ্ছে ম্যাথের সারি। আর উপর থেকে নিচে এই যে প্রথম কলাম, এটাকে বলে কলাম। প্রথম কলাম ধরো এটা নিলাম কি শনিবার, ওয়েট, প্রথম কলাম দ্বারা প্রকাশ করলাম যে সে শনিবারে কয় ঘন্টা করে পড়ছে, স্যাটারডে। দ্বিতীয় কলাম এটা দিয়ে আমরা প্রকাশ করলাম সানডে, সে রবিবারে কত ঘন্টা করে পড়ছে। আর 3 নাম্বার কলামটা ছিল মানডে। তো দেখো এই যে একটা তথ্য বা উপাত্ত, শনি, রবি, সোমবারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কয় ঘন্টা করে পড়ছে একটা স্টুডেন্ট বা তুমি নিজে, মনে করো তোমার রুটিন এটা। তো সেই তথ্যগুলাকে আমরা কি করলাম, কতগুলা সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করলাম। এই জিনিসটাকেই বলে ম্যাট্রিক্স। দেখো আমরা সারি বরাবর সাবজেক্টগুলো নিছি, সারি বরাবর সাবজেক্টগুলা প্রকাশ করছি, আর কলাম বরাবর শনি, রবি, সোম অর্থাৎ তারিখগুলা বা বারগুলা, শনি, রবি, সোম বারগুলা আমরা কলাম বরাবর প্রকাশ করছি। এই যে দেখো কতগুলা সারি, এই এখানে সারি আছে কয়টা বলো তো? সারি আছে কয়টা? এই যে 3টা সারি, এগুলাকে কি বলে? এগুলাকে বলে সারি। এই যে বাম থেকে ডানে এগুলোকে কি বলে? সারি। এটা হচ্ছে প্রথম সারি, প্রথম সারি, এই প্রথম সারি। এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে তৃতীয় সারি। বাম থেকে ডানে এগুলোকে বলে সারি, আর উপর থেকে নিচে এগুলোকে বলে কলাম। উপর থেকে নিচে এগুলোকে বলে কলাম। এই যে এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। প্রথম কলাম দেখো, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তার মানে আমরা যদি ম্যাট্রিক্সের সংজ্ঞা দিতে চাই, শোনো, হায়ার ম্যাথে পরীক্ষায় সংজ্ঞা আসবে না, তুমি খালি শোনো কতগুলা সারি এবং কতগুলা কলামের মাধ্যমে
কিছু তথ্যকে সুবিন্যস্তভাবে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে ম্যাট্রিক্স। ঘটনা বুঝছো? একদম বাংলা ভাষা। কতগুলা সারি এবং কলামের মাধ্যমে একটা তথ্য বা উপাত্তকে সুন্দর এবং সহজভাবে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে ম্যাট্রিক্স। কথা বোঝা গেছে? তার মানে আমরা বুঝতে পারলাম যে ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কতগুলা ডাটা, তথ্য, উপাত্তকে সহজভাবে প্রকাশ করতে পারি। এবং এখানে কতগুলো সারি থাকে এবং কলাম থাকে, এবং সারির সংখ্যা এবং কলাম সংখ্যাকে বলে ওই ম্যাট্রিক্সের মাত্রা। দেখো, ম্যাট্রিক্সের মাত্রা পরীক্ষায় আসবে। একটা ম্যাট্রিক্স, ওয়েট আমি তোমাকে লিখি। আচ্ছা আমাকে বলো তো, এই ম্যাট্রিক্সটা যে আমি লিখছি, এখানে সারি আছে কয়টা? 3টা। কলাম আছে কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা, এই ম্যাট্রিক্সের, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, মাত্রা হবে 3/3। শোনো, এটা কিন্তু গুণ চিহ্ন না, দেখতে গুণ হইলেও এটা আসলে গুণ না। মানে একটা ম্যাট্রিক্সের মাত্রা মানে হচ্ছে তার সারি কতগুলা এবং কলাম কতগুলা, এই দুইটার প্রকাশ। তো এটাকে এভাবে লিখে সারি গুণ চিহ্ন কলাম, বাট এটা আসলে গুণ চিহ্ন না। এটা তুমি যখন রিডিং পড়বা তুমি এভাবে পড়বা 3/3, কারণ এটা তো আসলে গুণ করতেছি না। মাত্রা মানে আকার। একটা ম্যাট্রিক্সের কতগুলা সারি আছে, কতগুলা কলাম আছে, সেটার উপরই তো ডিপেন্ড করে ওই ম্যাট্রিক্সটা দেখতে বড় হবে না ছোট হবে, মোটা হবে না ছোট হবে, রাইট? এর জন্য এটাকে বলে ম্যাট্রিক্সের মাত্রা বা আকার বা অর্ডার বা ক্রম। বলে দিচ্ছি, প্রথমে সারির সংখ্যা, পরে কলাম সংখ্যা, এটাকে বলে ম্যাট্রিক্সের মাত্রা। যেমন আমি একটা এই দিকে উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো এই যে একটা ম্যাট্রিক্স, ধরো ABCD। দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 1টা 2টা। কলাম কয়টা? কলামও 2টা। তাইলে এই ম্যাট্রিক্সের মাত্রা বা আকার কি? 2/2। এবং এই মাত্রা লেখা হয় ছোট করে নিচে ডান পাশে, ছোট করে নিচে ডান পাশে। যেমন এই ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল? 3/3। এটা লেখা হয় ছোট করে নিচে ডান পাশে, এই যে ছোট করে নিচে ডান পাশে। কোনো অসুবিধা নাই, আমি সুন্দর করে উদাহরণ দিচ্ছি পরের পেজে। আপাতত খালি এতটুকু জানো যে একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা, এই দুইটাকে গুণ চিহ্ন দিয়ে লিখলে, প্রথমে সারি পরে কলাম, সেটাকে বলে ম্যাট্রিক্সের মাত্রা। এবং এটাকে পড়া হয় এভাবে 3x3, বলবা না। কোনো স্যার যদি জিজ্ঞেস করে যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তুমি বলবা না 3x3, তুমি বলবা 3/3। 3/3, এটাকে বাংলায় লিখে 3/3, 3/3 এইভাবে লিখো, 3/3, 3/3, 3/3। ওকে ফাইন। এখন দেখো, ধরো একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স, সারির সংখ্যা m, কলাম সংখ্যা n। এই দেখো, সারির সংখ্যা m, কলাম সংখ্যা n। তাইলে এই ম্যাট্রিক্সের, এই যে সারি, ধরো কোনো একটা ম্যাট্রিক্সের সারি আছে m সংখ্যক এবং কলাম আছে n সংখ্যক। তাহলে এই ম্যাট্রিক্সের অনেকগুলো নাম আছে, মাত্রা দেখো। সুতরাং এই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে বা আকার? ম্যাট্রিক্সের মাত্রা বা আকার, অনেকগুলো নাম, মাত্রা, আকার, অর্ডার বা ক্রম, কথা একই, অর্ডার বা ক্রম। মাত্রা, আকার, অর্ডার বা ক্রম কত? m/n। এটাকে পড়া হবে কেমনে? m/n। দেখো, ধরো একটা ম্যাট্রিক্সের সারি আছে কতগুলা? সারি আছে m সংখ্যক, সারি আছে m সংখ্যক, মাঝখানে আমি কোনো ভুক্তি বসাইলাম না। সারি আছে m সংখ্যক, কলাম আছে n সংখ্যক। তো একটা ম্যাট্রিক্সে যদি সারি থাকে m সংখ্যক এবং কলাম থাকে n সংখ্যক, তাহলে সেই ম্যাট্রিক্সের মাত্রা, আকার, অর্ডার বা ক্রম সবগুলো একই জিনিস, অনেক একবার এক এক নামে ডাকা হয়। ক্রম কি? m/n। এখানে m মানে কি? সারি। m প্রকাশ করতেছে ওই ম্যাট্রিক্সের সারির সংখ্যা, আর n প্রকাশ করতেছে ওই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ম্যাট্রিক্সের, মনে করো যে এই ম্যাট্রিক্সে ধরো এরকম, এই যে একটা ম্যাট্রিক্স ABCDEF, বলো তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখো, সারি কয়টা? বাম থেকে ডানে সারি, সারি 2টা। কলাম কয়টা? উপর থেকে নিচে 1 2 3, কলাম 3টা। এই যে দেখো, 1টা 2টা সারি, 1টা 2টা 3টা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/3। এই ম্যাট্রিক্সের মাত্রা বা আকার বা অর্ডার বা ক্রম, যেটাই বলো না কেন, 2/3। এবং এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান, এই প্রত্যেকটা উপাদানকে বলে এক একটা ভুক্তি।
ভুক্তি বা উপাদান বা এলিমেন্ট বা এন্ট্রি, অনেক নাম। এই প্রত্যেকটা উপাদানকে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে বলে ভুক্তি বা উপাদান বা এলিমেন্ট বা এন্ট্রি। এখন তুমি কি একটা জিনিস দেখতে পারতেছো যে একটা ম্যাট্রিক্সের মাত্রা সারি 2 কলাম 3, এই দুইটার গুণফল যত, টোটাল ভুক্তির সংখ্যাও তত। দেখো 3 আর 2 6, এই যে 3 2 6। তুমি বুঝতেছো সারি আর কলাম গুণ করলে আসলে ম্যাট্রিক্সে টোটাল উপাদান সংখ্যা পাওয়া যায়। কে কে বুঝছো? একটা ম্যাট্রিক্সে যদি 2টা সারি এবং 3টা কলাম থাকে তাহলে তার ভুক্তির সংখ্যা হবে 3 দুগুণে 6। টোটাল টোটাল ভুক্তি বা উপাদান কয়টা আছে? দেখো 6টা আছে। অথবা ধরো এই যে একটা ম্যাট্রিক্স 2/2, সারি 2টা কলাম 2টা, তুমি 2 আর 2 গুণ করো, 2 দুগুণে 4। তাহলে এই ম্যাট্রিক্সের টোটাল উপাদান আছে বা ভুক্তি আছে 4টা। যেমন এইখানে একটা ম্যাট্রিক্সের মাত্রা 3/3, যখন তোমাকে জিজ্ঞেস করবে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তখন তুমি বলবা 3/3। বাট যদি জিজ্ঞেস করে একটা 3/3 আকারের ম্যাট্রিক্সের টোটাল ভুক্তি আছে কতগুলা, তুমি জাস্ট 3 আর 3 গুণ করে দেবা, 3 3 9। এই যে দেখো, এই যে 3 3 6 আর 3 9। বুঝতে পারছো? কাজে তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে বলে যে একটা ম্যাট্রিক্স আকার হচ্ছে 4/5, মানে সারি 4টা কলাম 5টা, সারি 4টা কলাম 5টা, তাহলে এই ম্যাট্রিক্সে টোটাল ভুক্তি আছে কয়টা? বলো। সারি 4টা কলাম 5টা, টোটাল ভুক্তি আছে 20টা। একদম সিম্পল, ফাইন। এখন ম্যাট্রিক্সকে আমরা নর্মালি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি বেশিরভাগ ক্ষেত্রে। ম্যাট্রিক্সের প্রকাশ, ম্যাট্রিক্সকে ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। বাট ম্যাট্রিক্সকে তুমি চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারবা। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারো। ধরো এই যে একটা ম্যাট্রিক্স m/n, অথবা এই যে একটা ম্যাট্রিক্স m/n, সারি ধরো m সংখ্যক, কলাম n সংখ্যক। অথবা আরেকভাবে প্রকাশ করা যায়, দুই পাশে 2টা করে দাগ, এই পাশে 2টা দাগ এবং এই পাশে 2টা দাগ, এই যে m/n। এইভাবে নর্মালি কেউ লিখে না, সবাই হয় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে, সবাই হয় থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে অথবা ফার্স্ট ব্র্যাকেট। তোমার যেইটা ভাল লাগে, তোমার কোনটা ইউজ করতে সুবিধা বলো। এই দুই পাশে 2টা করে 4টা দাগ দেওয়ার কোনো দরকার আছে? ম্যাট্রিক্সকে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়, আবার দুই পাশে 2টা করে দাগ দিয়েও প্রকাশ করা যায়। বাট নর্মালি আমরা কিভাবে প্রকাশ করি? দেখো, একই ম্যাট্রিক্সকে 3 ভাবে লিখি। ধরো 2 3 4 5 6 7 8 9 10, এই ম্যাট্রিক্স। এটাকে চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যাবে, 2 3 4 5 6 7 8 9 10। এটাও 3/3, 3টা সারি 3টা কলাম, এটাও 3/3। অথবা এই পাশে 2টা দাগ, এই পাশে 2টা দাগ, এইভাবেও লেখা যায়। 2 3 4 5 6 7 8 9 10। এই যে ঘটনা ক্লিয়ার, বলো। তো নর্মালি আমরা কোনটা ইউজ করি? এই দুইটার যে কোনো একটা, এটা বা এটা, যখন যেটা প্রশ্নে দেওয়া থাকে। তোমরা দেখবা বইয়ের প্রশ্নে সবসময় হয় থার্ড ব্র্যাকেট ইউজ করে, নয় ফার্স্ট ব্র্যাকেট। তো আমি তোমাদেরকে বলবো, ধরো একটা ম্যাথের প্রশ্নে দেওয়া আছে থার্ড ব্র্যাকেট, তুমিও থার্ড ব্র্যাকেট ইউজ করবা। বা প্রশ্নে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে তুমিও ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। বাট এটা ম্যান্ডেটরি না, তুমি যে কোনোটা চাইলে ইউজ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ভাইয়া, এই যে আমরা ম্যাট্রিক্স শিখলাম, ম্যাট্রিক্স দ্বারা কি শুধু একটা তথ্য আর উপাত্তকেই বিন্যস্ত করা যায়? না, আরও কাজ আছে ভাইয়া। ম্যাট্রিক্সের একদম সবচেয়ে সহজ আমি যদি বলি যে ম্যাট্রিক্সটা কেন প্রয়োজন, কারণ ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কতগুলো সারি এবং কলামের মাধ্যমে একটা তথ্য উপাত্ত সুন্দরভাবে বিন্যস্ত করতে পারি বা প্রকাশ করতে পারি। বাট ম্যাথমেটিক্যালি তো এটার কোনো কাজ নাই। ম্যাথমেটিক্যালি কোনটা দেখতে সুন্দর এর উপর ডিপেন্ড করে কি নাম্বার দেয়? না। তাহলে ম্যাথমেটিক্যালি ম্যাট্রিক্সের ব্যবহার কি? ম্যাট্রিক্সের ব্যবহার কি তোমাদের কি মনে আছে? তোমরা 9 10-এ থাকতে 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, 3 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করছিলা। প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, এই নামগুলা মনে আছে কার কার? 2 চলক বিশিষ্ট সমীকরণে চলক থাকতো 2টা, একটা এক্স আর ওয়াই। 3 চলক বিশিষ্ট সমীকরণে থাকতো 3টা, এক্স ওয়াই জেড।
তো এই যে সমীকরণ সমাধান, দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, তিন চলক বিশিষ্ট, তোমাদের কি মনে আছে যে দুই চলক বিশিষ্ট সমীকরণ খুব সহজেই প্রতিস্থাপন বা অপনয়নের মাধ্যমে সমাধান করে ফেলা যাইতো, বাট তিন চলক বিশিষ্ট সমীকরণ একটু কঠিন হইতো। তিন চলক বিশিষ্ট সমীকরণ একটু কঠিন হইতো। তারপর যদি চার চলক বিশিষ্ট হয় তাহলে কি আরো কঠিন হবে না? আচ্ছা, তোমাদের কি এই জিনিসটা মনে আছে যে তিন চলক বিশিষ্ট সমীকরণ সমাধান প্রতিস্থাপন, বজ্রগ্রহণ বা অপনয়ন তিন চার ধাপে করা লাগতো? প্রথমে দুইটা দুইটা করে নিয়ে ক্যালকুলেশন করো, তারপরে একটা থেকে বাইর করে একটাতে মান বসাও, একটু বড় হইতো না? তো তোমরা কি এই জিনিসটা চিন্তা করছো? যদি কোনো একটা চার চলক বিশিষ্ট সমীকরণ থাকে, শোনো, দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে দুইটা সমীকরণ দেওয়া লাগবে, তিন চলকের সমাধান করতে তিনটা সমীকরণ লাগে, চার চলক সমাধান করতে চারটা সমীকরণ লাগে। তো যদি কখনো এরকম হয় যে একটা সমীকরণ জোট চারটা সমীকরণ আছে, চলক আছে চারটা, বা সমীকরণ আছে পাঁচটা, চলক আছে পাঁচটা, তখন নর্মাল প্রতিস্থাপন অপনয়ন দিয়ে করা কি অনেক কঠিন হবে না? তুমি চিন্তা করো তো, একটা সমীকরণ আমাদের পাঁচটা সমীকরণ আছে, মানে পাঁচটা চলক আছে, পাঁচটা সমীকরণ, তুমি প্রতিস্থাপন অপনয়ন দিয়ে যদি সমাধান করতে চাও অনেক কঠিন হবে। তখন ম্যাট্রিক্স দিয়ে করে ফেলা ইজি। যেমন এখানে একটা তিন চলকের, দেখো এগুলো মনে আছে, দেখো এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, দেখো তিন চলকের সমীকরণ, তিন চলকের সমীকরণ, এগুলো তোমরা 9 10-এ পড়ছো, প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে সলভ করছো, বাট এগুলা ম্যাট্রিক্সের সাহায্যেও সলভ করা যায়। তো ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান আমরা হোপফুলি ম্যাট্রিক্সের লাস্ট ক্লাসের আগের ক্লাসে পড়বো, লেকচার 7 অথবা 8 এই ক্লাসগুলোতে পড়বো। প্রথম ক্লাসে দেখাইলে বুঝবা না, বাট আমি তোমাদেরকে দেখাই রাখি যে ম্যাট্রিক্সের ব্যবহার গাণিতিক ক্ষেত্রে কোথায়। ম্যাট্রিক্সের সাহায্যে তুমি তিন চলক বিশিষ্ট সমীকরণ বলো, চার চলক বিশিষ্ট বা আরো বেশি চলক বিশিষ্ট সমীকরণ অনেক ইজিলি সলভ করতে পারবা, যেখানে কিনা তুমি প্রতিস্থাপন অপনয়ন দিয়ে যদি করো অনেক বেশি কষ্ট হবে। তো দেখো আমি একটু দেখি, লিখতেছি, দেখো আমি একটা জিনিস লিখতেছি, এটা তোমরা এখন হয়তো বুঝবা না, এটা অষ্টম ক্লাসে বা সপ্তম ক্লাসে গিয়ে বুঝবা। আপাতত দেখো যে এই যে তিন চলক বিশিষ্ট একটা সমীকরণ, এটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে এভাবে লেখা যায়, ম্যাট্রিক্সের মাধ্যমে এভাবে লেখা যায়, লিখে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়, অথবা লিখে, আমরা তো আর পরীক্ষায় ক্যালকুলেটর দিয়ে করবো না, আমরা লিখেই সলভ করবো। দেখো এক্স এর সহগগুলা a1 a2 a3, ওয়াই এর সহগগুলা b1 b2 b3, তারপর ওয়াই এর সহগ, জেড এর সহগগুলা c1 c2 c3, এটার সাথে গুণ হবে চলকগুলা এক্স ওয়াই জেড, ইকুয়ালস টু হবে ধ্রুবকগুলা d1 d2 d3। এইভাবে সমীকরণ আকারে লেখা যায় ম্যাট্রিক্সের মাধ্যমে। দেখো এই যে তিন চলক বিশিষ্ট সমীকরণ, এক্স এর সহগগুলা লিখলাম a1 a2 a3 প্রথম কলামে, ওয়াই এর সহগগুলা লিখলাম b1 b2 b3 দ্বিতীয় কলামে, জেড এর সহগগুলা লিখলাম c1 c2 c3 তৃতীয় কলামে, তারপর চলকগুলা এক্স ওয়াই জেড লিখলাম এই দ্বিতীয় আরেকটা ম্যাট্রিক্সের প্রথম কলামে, এবং ধ্রুবকগুলা d1 d2 ইকুয়ালস টু দিয়ে, এই যে দেখো এই তিনটা সমীকরণকে ম্যাট্রিক্সের মাধ্যমে এইভাবে লেখা যায়। এই দেখো এটা একটা 3x3 ম্যাট্রিক্স। দেখো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এনে সারি কয়টা, তিনটা, কলাম কয়টা, তিনটা। এই ম্যাট্রিক্সে সারি কয়টা, একটা দুইটা তিনটা, কলাম কয়টা, একটা। দেখো তিনটা সারি একটা কলাম, এখানেও সারি কয়টা, একটা দুইটা তিনটা, কলাম কয়টা, একটা। এইভাবে প্রকাশ করা যায় এবং ম্যাট্রিক্সের মাধ্যমে এটা সমাধান করে খুব ইজিলি এক্স ওয়াই জেড এর মান বের করে ফেলা যায়। বুঝছো ম্যাট্রিক্সের ব্যবহার? এটা আমরা এই অধ্যায়েই পড়বো, বাট শেষ ক্লাসের আগের লেকচারে বুঝতে পেরেছো যে ভাই ম্যাট্রিক্সের মাধ্যমে খালি তত্ত্ব উপাত্ত সুন্দর করে প্রকাশ করা যায়, এটাই কি ম্যাট্রিক্সের কাজ? না, ও সরি, এটা d1 d2 এই d2 d3 হবে, সরি, d1 d2 d3। ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা সমীকরণ সমাধান করতে পারি, তিন চলক হোক, চার চলক হোক, পাঁচ চলক হোক, যাই হোক না কেন আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করে ফেলতে পারবো। ঘটনা বুঝতে পেরেছো? ফাইন। এখন এই জিনিসটা কেমনে আসছে আপাতত না বুঝলেও চলবে, শুধু লিখে রাখো, যে তুমি জেনে রাখো যে ভাই অনেকে বলবে আমরা ম্যাট্রিক্স নিয়ে কেন পড়তেছি ভাই, শুধুমাত্র একটা তথ্য বা উপাত্তকে সুন্দর করে প্রকাশ করার জন্য আমরা ম্যাট্রিক্স নিয়ে পড়তেছি, শুধু কি এটাই কাজ? না, আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে কতগুলা সারি এবং কলামের সাহায্যে আমরা একটা তথ্য বা উপাত্তকে সহজভাবে প্রকাশ করতে পারি, কথা সত্য। বাট ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা মেইনলি হায়ার ম্যাথে কি করব বা গাণিতিক ক্ষেত্রে কি সাহায্য পাবো, আমরা গাণিতিক ক্ষেত্রে আমরা সুবিধা পাবো কি, এই যে সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে অনেক বেশি, একটা সমীকরণে যদি, বা একটা না তো, মানে ধরো যে
5 চলক বিশিষ্ট সমীকরণ, তোমাকে যদি 2টা আননোন বের করতে বলা হয় মিনিমাম সমীকরণ দিয়ে দেবে 2টা, 3টা আননোন বের করতে বললে সমীকরণ লাগবে 3টা, 5টা আননোনের জন্য সমীকরণ থাকবে 5টা। তো ধরো 5টা সমীকরণ 5টা আননোন তোমাকে সমাধান করতে বললো, তখন তোমার সবচেয়ে ইজি হবে এই ম্যাট্রিক্সের মাধ্যমে করলে। ঘটনা ক্লিয়ার? ফাইন। এখনো পর্যন্ত যা কিছু বলছে এগুলো পরীক্ষা আসবে না, খালি জেনে রাখো যে ম্যাট্রিক্সের মাধ্যমে সমীকরণ সমাধান করা যায়, এতটুকু। এইখানে যা কিছু লিখছি এখান থেকে শুধু এতটুকু বুঝলেই হবে যে ম্যাট্রিক্সের মাধ্যমে সমীকরণ সমাধান করা যায়। কথা ক্লিয়ার? আর কিছু জানা লাগবে না। কিছু তথ্য বা উপাত্ত সহজভাবে সুন্দরভাবে প্রকাশ করা যায় এবং ম্যাট্রিক্সের মাধ্যমে কি করা যায়, বেশি আননোন বিশিষ্ট সমীকরণ সহজে সমাধান করে ফেলা যায়। যদি আননোন থাকে 2টা, তখন তো প্রতিস্থাপনার অপনয়ন ওগুলা দিয়ে করে ফেলা ইজি, তখন ম্যাট্রিক্স দিয়েও করা যাবে। বাট 2 চলকের ক্ষেত্রে তো আমরা ম্যাট্রিক্স দিয়ে না করে প্রতিস্থাপন বা অপনয়ন দিয়ে করে ফেলি। চলক যদি 3টা হয় বা আননোন যদি 3টা হয়, আননোন যদি 4টা হয় 5টা হয়, তখন আমরা ম্যাট্রিক্সের সাহায্যে ইজিলি করতে পারি। ফাইন, এতটুকু বুঝতে পারলেই হইল। তাইলে এরপরে আমরা কি কি শিখলাম? এখান থেকে এমসিকিউ কি আসবে শোনো, এখান থেকে এমসিকিউ আসবে এই যে ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার বা ক্রম। একটা ম্যাট্রিক্সে যতগুলা সারি থাকে এবং যতগুলা কলাম থাকে সেটাকে সারি গুণ কলাম এইভাবে প্রকাশ করা হয়, সেটাকেই বলে মাত্রা। বাট পড়ার ক্ষেত্রে এটাকে আমরা গুণ বলবো না, এটাকে বলবো বাই, সারি বাই কলাম, সারি বাই কলাম। এখন আমরা ম্যাট্রিক্সের কতগুলা প্রকারভেদ দেখবো, তার আগে একটা বেসিক জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে দেখো, ধরো একটা ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করলাম ক্যাপিটাল এ দিয়ে, একটা ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করলাম ক্যাপিটাল এ দিয়ে। ক্যাপিটাল, শোনো, ম্যাট্রিক্সকে নর্মালি ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়, হইতে পারে ক্যাপিটাল এ, হইতে পারে ক্যাপিটাল বি, হইতে পারে ক্যাপিটাল সি, যা খুশি হোক না কেন। আর ভুক্তিগুলাকে লিখে ছোট হাতের এ দিই। ওয়েট, ধরো একটা ম্যাট্রিক্স, এটা ইচ্ছা মতো আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। ধরো একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ এবং তার ভুক্তি, ওয়েট, আগে আমার মতো লিখো পরে বোঝাই, আগে তুমি লিখো বুঝাইতেছি পরে। এই যে দেখো ভুক্তি, আমি যদি তোমাকে বলি এই ভুক্তিটার পজিশন কত, তুমি কি বলবা? প্রত্যেকটা ভুক্তির একটা ফিক্সড পজিশন আমরা উল্লেখ করে দিব। পজিশন কি? ওয়েট, দেখো এই যে ভুক্তিটা, এটা কত নাম্বার সারিতে আছে বলো তো? 1 নাম্বার সারিতে। কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার কলামে। শোনো, আমরা কি করব এখন, প্রত্যেকটা ভুক্তির প্রত্যেকটা ভুক্তির আইডেন্টিফাই করা, মানে আইডেন্টিফাই কেমনে করতে হয়, সারি এবং কলাম দিয়ে আইডেন্টিফাই করব। আমার কথা শুনো, ধরো তোমার জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন এবং গ্রাম, এগুলোর মাধ্যমে কি তোমাকে খুঁজে পাওয়া সম্ভব? ঠিক একইভাবে ভুক্তিগুলোরও আমরা জেলা উপজেলা চিহ্নিত করব যাতে ইজিলি তাকে খুঁজে পাওয়া যায়। যেমন এই যে ভুক্তিটা দেখো, এই ভুক্তিটা 1 নাম্বার সারিতে আছে। ওয়েট, দেখো এটা 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা 3 নাম্বার সারি, এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম। ওয়েট, বুঝতেছো ঘটনা? তো দেখো এই ভুক্তিটা 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে, এর পরিচয় হচ্ছে নিচে ছোট করে 1 1। এই ভুক্তিটা 1 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে, এর পরিচয় হচ্ছে 1 2, নিচে ছোট করে লিখবে এভাবে। এই ভুক্তিটা 1 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে, এর পরিচয় হচ্ছে 1 3। তোমরা কি বুঝতেছো ঘটনা কি হচ্ছে? ব্যাপারটা বুঝতেছো? তার পজিশন, সে কোথায় থাকে সেটাকে আমরা খুঁজে বের করতেছি। এই যে এই ভুক্তিটা 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে। এই ভুক্তিটা 1 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে। এই ভুক্তিটা 1 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে। ঠিক একইভাবে বাকিগুলোও লিখো। এই যে এটা 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এইটা 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। বলো তো এইভাবে সবাই লিখতে পারছো কিনা? এবং টোটাল এই ম্যাট্রিক্সটাতে সারি আছে 3টা, কলাম আছে 3টা। লাস্টে এখানে গিয়ে এই যে এখানে গিয়ে সেম হবে, এই যে 3/3, এই যে 3 3। কঠিন কিচ্ছু না। একটা ম্যাট্রিক্সে যতগুলা ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তির একটা ফিক্সড পজিশন আছে, সেই পজিশনগুলাকে এইভাবে লেখা হয়। তো এইখানে মনে করো যে আমি এই ভুক্তিটা ধরো A32, এই যে A32, এই 3 আর 2 এর মধ্যে প্রথমটা কি মিন করতেছে? সারি। এই যে 3 মিন করতেছে সে কত নাম্বার সারিতে আছে? সে 3 নাম্বার সারিতে আছে। দেখো 3 হচ্ছে তার সারি, সে কত নাম্বার সারিতে আছে? আর 2 কি প্রকাশ করতেছে? 2 নাম্বার কলামে আছে। ঘটনা বুঝছো? এই যে কোনো একটা ভুক্তি
কাজে এইভাবে যদি চিহ্নিত করা থাকে তাইলে খুঁজে বের করা ইজি না? এইবার তোমাকে যদি বলে 2-3 ভুক্তিটা কোথায়, 2-3 মানে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এই যে ওয়েট, আমি তোমাকে এইবার দেখবো যে কে কে বলতে পারে, কে কে সঠিকভাবে বলতে পারে দেখি। 6 7 9 2 1 3 4 5 8। আমাকে বলো এইখানে 2 ওয়েট A21 কত? দ্রুত 21 A21 মানে 2 নাম্বার সারি 1 নাম্বার কলামের ভুক্তি। 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এই যে এটা, এই যে এটা 2। এইবার বলো দেখি A32 32 কত? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। 32 মানে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এই যে 5, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এই যে 5। আরেকটা লাস্ট A23 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। বলো দ্রুত। 23 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার সারি। এই যে এইটা 2 নাম্বার সারি, এইটা 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এই যে 3। বলো তো এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে এবার? যে এইভাবে এই যে নামকরণ করলে কি সুবিধা, বুঝছো? নামকরণ করলে এটাই হচ্ছে সুবিধা, যে যে কোনো একটা ভুক্তিকে একদম স্পেসিফাই করে ফেলা যায়, যে কোন ভুক্তির পরিচয় কি, কোন ভুক্তির পরিচয় কি সেটা একদম স্পেসিফিক করে ফেলা যায়। তো এখন খেয়াল করে দেখো, এই যে একটা ম্যাট্রিক্স 3/3, 3/3 ম্যাট্রিক্সের সর্বশেষ যে ভুক্তিটা, মানে একেবারে সবার এই যে ডানে এখানে, তার পরিচয় হবে কি 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। মানে এই দুইটা মিলে যাবে আসলে 3/3, এটা হবে 3/3 মানে 3-3। হ্যাঁ ওকে। তো এই জিনিসটাকে বাংলাতে এভাবে লেখা যায়। বাংলাতে কি লিখে? A32, এটাকে এভাবে লিখে A32 মানে হচ্ছে 2,3 তম ভুক্তি। বাংলাতে এভাবে বলে যে A23, সরি ভুল লিখছি তো, 2-3 না তো 3-2, 3,2 তম ভুক্তি, 3,2 তম ভুক্তি। এটাকে বাংলায় এভাবে বলে। যেমন তোমাকে যদি এখানে বলে, যে এখানে যদি বলে কই লিখি, এই যে 3-2, পরীক্ষা এটা বলতে পারে 3-2 মানে কি? A21 দেখো, A21 মানে হচ্ছে 2,1 তম ভুক্তি। বাংলায় মাঝে মধ্যে কিন্তু বাংলায় এইভাবে প্রশ্ন বলে 2,1 তম ভুক্তি, 2,1 তম ভুক্তি। তারপর 3-2 মানে 3,2 তম ভুক্তি। তারপরে 2-3 কে বলা যায় 2,3 তম ভুক্তি। বুঝছো ব্যাপারটা? বাংলাতে কিভাবে প্রকাশ করে? পরীক্ষায় যদি তোমাকে বাংলায় বলে যে এই ম্যাট্রিক্সের 3,2 তম ভুক্তি কোনটি, মানে হচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এই যে 5। ঘটনা বোঝা গেছে? ইজি জিনিস, একদম ফানিবাদ জিনিস। এখন এই জিনিসটাকে আরো সহজে প্রকাশ করা যায়। এই যে ম্যাট্রিক্সটা দেখো, তোমার ইচ্ছা হইলো এই ম্যাট্রিক্সটাকে তুমি ছোট করে প্রকাশ করবা, এত বড় করে লিখবা না, এটাকে এভাবে লেখা যায় ছোট হাতের এ। এই যে সারিকে তুমি প্রকাশ করলে ছোট হাতের আই দিয়ে, এবং কলামকে প্রকাশ করলে ছোট হাতের জে দিয়ে। এই যে এ ছোট হাতের নিচে আই জে ব্র্যাকেট ক্লোজ 3/3। এই যে দেখো, সারির সংখ্যাকে প্রকাশ করে ছোট হাতের আই দিয়ে, কলাম সংখ্যাকে প্রকাশ করে ছোট হাতের জে দিয়ে, এ ছোট হাতের আই জে 3/3। তার মানে কি এই পুরো জিনিসটাকে আমি সংক্ষেপে এভাবে লিখে ফেললাম। অনেকের অনেক বড় নাম থাকে না, বড় নামটাকে মানুষ ছোট করে ডাকে, সহজ হয়। তো এই পুরো ম্যাট্রিক্সে টোটাল ভুক্তি আছে 9টা। এই 9টা ভুক্তিকে আমি জাস্ট এভাবে লিখে ফেললাম যে এ আই জে 3/3। মানে কি টোটাল এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা, সারি আছে 3টা, কলাম আছে 3টা, এবং সারির মান বসবে আই এর জায়গায়, কলামের মান বসবে জে এর জায়গায়। তাহলে আই এর মান হইতে পারে 1 2 3, কারণ কি এখানে সারি আছে 3টা। এই যে 1, এই যে দেখো এই ভুক্তিগুলোতে আই এর মান সবগুলো 1, এই ভুক্তিগুলোতে আই এর মান সব জায়গায় 2,
মানে 2 নাম্বার সারি, এখানে সবগুলা 3। একইভাবে এখানে সবগুলা কলাম সংখ্যা 1, এই সবগুলার কলামের নাম্বার 2, এই সবগুলার কলামের নাম্বার 3। এটাকে এইভাবে লেখা হয়। এখন অনেকে হয়তো ভাবতেছে ভাই কি বললেন কিছুই বুঝতেছি না। কোনো সমস্যা নেই, ইগনোর করো। এইবার দেখো, মনে করো তোমাকে পরীক্ষায় এইভাবে বলে দিল এ ছোট হাতের আই জে 2/3, কিচ্ছু বুঝতে হবে না। তুমি আগে এটা দেখে এটা বুঝতে পারছো কিনা যে এখানে সারি আছে 2টা, কলাম আছে 3টা, আমাকে এটা বলো। ধরো আগের জিনিস তুমি কিছুই বুঝো নাই, কোনো সমস্যা নেই। একটা ম্যাট্রিক্স এইভাবে দিয়ে বলল এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা দিয়ে বললো বা তোমাকে দিল, তুমি এটা দেখে কি কি বুঝতে পারতেছো? এই ম্যাট্রিক্সটা দেখে তুমি কি কি চিনতে পারতেছো? এই জিনিসটা বুঝো। তুমি কি এটা দেখে বুঝতে পারতেছো যে এই ম্যাট্রিক্সের সারি 2টা, কলাম 3টা? বলো, সারি 3টা, কলাম 2টা, বুঝতেছো কিনা? সারি 2টা, কলাম 3টা, ফাইন। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো 2টা সারি 3টা কলাম, বলো হয়েছে কিনা? 2টা সারি 3টা কলাম হয়েছে কিনা আগে বলো? 2টা সারি 3টা কলাম হয়েছে কিনা বলো? সারি 2টা কলাম 3টা, এই যে দেখো, এই যে সারি 2টা, কলাম 3টা, হয়েছে। এখন সবগুলার পরিচয় বসাও। এই দেখো, এই ভুক্তির আই এর মান হচ্ছে 1, জে এর মানও 1, মানে কি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এই যে এই ভুক্তির আই এর মানও 1, আই মানে হচ্ছে সে যেই সারিতে আছে সেটা হচ্ছে আই, যেই কলামে আছে সেটা হচ্ছে জে। তো এই ভুক্তিটা 1 নাম্বার কলামে আছে, 1 নাম্বার সারিতে আছে, তাহলে এটা 1 1। এই ভুক্তির 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম 1 2, এটা 1 3। এটা 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম 2 1, এটা 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা 2 3 2 2, এটা 2 3। বলো এই যে এই জিনিসটা এখান থেকে এটা লিখতে পারবা কিনা এটা বলো, আর কিছু লাগবে না। তোমাকে ধরো এই ফরম্যাটটা দিয়ে দিল, তো এটা দেখে এটা লিখতে পারবা, তাহলে আর কিচ্ছু লাগবে না। ভাই এটা তো দেখেই বোঝা যায় 2টা সারি 3টা কলাম, আগে লিখে ফেলবা 2টা সারি 3টা কলাম। তারপরে পরিচয়গুলা বসাও। এই যে এই ভুক্তিটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে তার পরিচয় 1 1। এই ভুক্তিটা দেখো, এই যে এটা হচ্ছে 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম 3 নাম্বার কলাম। তোমার যদি বুঝতে অসুবিধা তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি এভাবে লিখবা। ধরো তোমার বুঝতে অসুবিধা, তুমি আগে মনে মনে চিন্তা করে নিবা, এটা 1 নাম্বার সারি, সারি 1, এটা 2 নাম্বার সারি 2, এটা 1, এটা 2, এটা 3। এরপর দেখো ভুক্তিগুলা কোনটা কোনটার মধ্যে পড়ে, কাজ শেষ, ফাইন। এইবার আমাকে বলো, আচ্ছা ওয়েট, এবার একটা ম্যাথ করি দেখি কয়জন বুঝতে পারে। খুবই চমৎকার ম্যাথ, এই জিনিসটা বুঝতে পারছে। আচ্ছা এই জিনিসটা তো তোমরা বুঝতে পারছো যে আই দিয়ে বোঝায় সারি, জে দিয়ে বোঝায় কলাম। এ ছোট হাতের আই জে, এ ছোট হাতের আই জে, এটা লিখে দিছি না এখানে, এ ছোট হাতের আই জে। এই যে সারি হচ্ছে কলাম, সারিকে আমরা লিখবো ছোট হাতের আই দিয়ে, মানে আই দিয়ে প্রকাশ করে সারি। সে প্রত্যেকটা ভুক্তি, এই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে সেটা হচ্ছে আই, কত নাম্বার কলামে আছে সেটা হচ্ছে জে, ফাইন। এইবার প্রশ্নটা তোলো, এইবার প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। তোলো, প্রশ্ন তোলার জন্য সময় 30 সেকেন্ড, দ্রুত তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য সময়, প্রশ্ন তোলার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। প্রশ্ন তোলার জন্য সময় 30 সেকেন্ড, সবাই দ্রুত তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য সময় ওয়ান অ্যান্ড অনলি, ফুল অ্যান্ড ফাইনাল। হ্যাঁ, টাইম আপ, ফাইন। দেখো ওয়েট, আস্তে ধীরে, ভয় পায়ো না। একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদ সমূহ এ ছোট হাতের আই জে, আই হচ্ছে তার সারির সংখ্যা, জে হচ্ছে কলাম সংখ্যা, 1/2 y - 2j হোল স্কোয়ার দ্বারা প্রদত্ত। এখন অনেকে ভাবতেছো ভাই এগুলা আবার কি, এইগুলা কি, চিন্তার কোনো কারণ নাই, আস্তে ধীরে। আগে আমাকে বলো একটা ম্যাট্রিক্স, মনে করো এই শোনো, এই যে এ আই জে, এই জিনিসটা প্রশ্নে এইভাবে থাকতে পারে যে মনে করো একটা ম্যাট্রিক্স, এখানে তো বাংলায় বলে দিছে, এইভাবে থাকতে পারে এ আই জে 2/3, এই যে কথা একই, এই যে এইভাবেও থাকতে পারে। দেখো প্রশ্নে কিন্তু একদম বাংলায় বলে দিছে যে একটা ম্যাট্রিক্স তার ক্রম হচ্ছে 2/3, যার পদ সমূহ এ আই জে সমান এটা দ্বারা প্রদত্ত। তো এই একই জিনিস এভাবেও বলতে পারতো যে এ ছোট হাতের আই জে থার্ড ব্র্যাকেট দিয়ে 2/3, মানে মাত্রা হচ্ছে 2/3। তো
তো এই জিনিসটা বাংলাতেও বলতে পারে, এভাবেও বলতে পারে, কোনো অসুবিধা নাই। এখন দেখো, আগে আমরা একটা ম্যাট্রিক্স লিখবো, এ লিখবো, ধরি নির্ণয় ম্যাট্রিক্সটা এ। লেখো 2টা সারি 3টা কলাম, 2টা সারি 3টা কলাম, ঠিক আছে কিনা বলো? 2টা সারি 3টা কলাম, ঠিক আছে? ঠিক আছে। এবার এদের পরিচয় বসাও। 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এটা 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে আমাকে বলো, এই ম্যাট্রিক্সে মোট ভুক্তি আছে কতগুলা? এই ম্যাট্রিক্সে মোট ভুক্তি বা উপাদান, টোটাল ভুক্তি বা উপাদান কতগুলো আছে? 6টা আছে। এই যে 3টা 3টা, 3 দুগুণে 6টা। এই 6টা ভুক্তি এখন এই যে এই সমীকরণ থেকে বের করতে হবে। কিভাবে বের করব? দেখো প্রশ্নে বলা আছে এ ছোট হাতের আই যে, এটা হচ্ছে 1/2 ইন্টু i মাইনাস 2 যে হোল স্কোয়ার দ্বারা প্রদত্ত। তাহলে আমাকে বলো, এই যে a11, বলো a11 যখন বের করব তখন i এর মান কত? 1, j এর মান কত? 1, বসায় দাও। i এর জায়গায় বসাও 1, j এর জায়গায় বসাও 1, সমান কত আসে? এনে কত? 1 থেকে 2 বিয়োগ করলে -1, -1 স্কয়ার করলে +1, 1/2। এই যে এটার মান বের হয়ে গেছে 1/2। তোমরা কি বুঝতেছো ঘটনা কি? এইভাবে 6টা ভুক্তির মান বের করে বসায় দিব। ভাই খুব সোজা না? এটা কিন্তু সৃজনশীলে আসবে, সৃজনশীলের কোন নাম্বার প্রশ্নে আসবে। এইভাবে 6টা ভুক্তি বের করো, a12, a13, a21, বের করো দ্রুত, 22, 23, ভুল করো না, আস্তে ধীরে। দেখো a11 এই ভুক্তির বেলায় সারির মান 1, কলামের মান 1, মানে i এর জায়গায় বসাবো 1, j এর জায়গায় তো 1। a12 এর বেলায় i এর জায়গায় দেখো, i এর জায়গায় বসাবো 1 আর j এর জায়গায় কিন্তু বসবে 2, ভুল করো না, বাইর করো। a13 i এর জায়গায় 1, j এর জায়গায় 3। তারপর 21 a21 i এর জায়গায় 2, j এর জায়গায় 1। তারপর 1/2 i এর জায়গায়ও 2, j এর জায়গায়ও 2। a23 1/2 i এর জায়গায় 2 মাইনাস j এর জায়গায় 2 ইন্টু j এর জায়গায় 3। ভ্যালুগুলো বাইর করো। এখানে দেখো 1 থেকে 4 বিয়োগ করলে -3, -3 কে স্কয়ার করলে +9, তাহলে 9 সামনে আছে ভাগ 2। এখানে 1 থেকে 6 বিয়োগ করলে -5, স্কয়ার করলে 25, 25/2। ভগ্নাংশে নেওয়া লাগবে না, মানে সরি দশমিকে নেওয়া লাগবে না, এখানে রেখে দেবো। 2 থেকে 2 বিয়োগ করলে 0, 2 থেকে 4 বিয়োগ করলে খেয়াল করে দেখো, 2 থেকে 4 বিয়োগ করো -2, স্কয়ার করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 থেকে 6 বিয়োগ করো, 3 দুগুণে 6, -4, -4 কে স্কয়ার করলে 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। এই যে এখন শুধু মানগুলা বসাই দেবো, অ্যান্সার শেষ। বুঝছো? a11 এর মান হচ্ছে 1/2, a12 এর মান 9/2, a13 এর মান 25/2। তারপর 21 0 22 23, এটাই হচ্ছে নির্ণয় ম্যাট্রিক্স। দেখো তোমাকে বলছিল একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদগুলা এই সমীকরণটা দ্বারা প্রদত্ত, এটাই হচ্ছে নির্ণয় ম্যাট্রিক্স। ইহাই নির্ণয় ম্যাট্রিক্স। কে কে বুঝছো? খুবই সুন্দর জিনিস না বলো? এটা বুঝো না এমন কেউ থাকলে হাত তুলো। এইটা বোঝো না এমন কেউ আসো? যোগ বিয়োগের কাজ খালি, খুবই সোজা, খুবই সোজা। দ্রুত পরীক্ষায় সৃজনশীলে আসবে, পরীক্ষায় সৃজনশীলে আসবে, দ্রুত 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 পরীক্ষায় সৃজনশীলে আসবে। পারবা? হ্যাঁ, ভেরি গুড। এইটা সময় 30 সেকেন্ড, দেখি কে পারে। দ্রুত কমেন্ট করো। পোল দিলাম না আজকে, প্রথম ক্লাস, করো দ্রুত। এই দেখো এমসিকিউতে আসবে এগুলা, ভর্তি পরীক্ষায় আসা, কিন্তু এটা ভর্তি পরীক্ষায় আসা এমসিকিউ, রেফারেন্স দেওয়া হয়নি আর কি। একটা এ ছোট হাতের আই যে দেখো 2/2, যে নিচে মনে মনে চিন্তা করো 2/2, একটা ম্যাট্রিক্স 2/2 এ আই যে, এই যে সেম প্রসিডিউর, সেম, এটা দ্বারা প্রদত্ত। তবে এ ম্যাট্রিক্সটা বের করো। দেখো এ ম্যাট্রিক্সটা বের করো, দ্রুত করো দ্রুত। ভাইয়া নিচে কি 2/3 লিখতেই হবে? না, এটা না লিখলেও চলে, আমি তোমাকে বোঝানোর জন্য একদম বারবার লিখতেছি। দেখো 2/2 ম্যাট্রিক্স আমি তোমাকে একদম লিখে লিখে বোঝাই। 2/2 ম্যাট্রিক্স মানে কি? 2টা সারি
দুইটা কলাম, দুইটা সারি, দুইটা কলাম, এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। বুঝতেছো এই যে এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এইটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এইটা 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এইটা 2 নম্বর সারি 2 নম্বর কলাম। এখন ভুক্তিগুলো বাইর করো। এ 1 1 বসাও, এ 1 2, তারপরে 2 1 2 2, এ 2 1, এ 2 2। এগুলা ভর্তি পরীক্ষা আসে এমসিকিউ। দেখো এ 1 1, 1 1 মানে হাফ। আয়ের জায়গায় আয়ের মান, প্রথমটা হচ্ছে আয়ের মান, তারপর এটা জে এর মান। আয়ের জায়গায় বসবে 1, জে এর জায়গায় কত বসবে 1। দেখো তাহলে কত হয়, 1 থেকে 2 বিয়োগ করলে কত, -1, -1 স্কয়ার করলে +1 হাফ। দেখো প্রথমটা এই হাফ তো মিলে না, এটা তো প্রশ্নে ভুল আছে মনে হচ্ছে। এই এটা তো প্রশ্নে টাইপিং মিস্টেক আছে খুব সম্ভবত, এটা প্রশ্নে খুব সম্ভবত টাইপিং মিস্টেক আছে। এটা প্লাস হবে, এটা প্লাস দাও তো, এটা প্লাস হবে, এটা প্লাস, প্লাস দিয়ে করো। এটা খুব সম্ভবত টাইপার প্লাস দিতে গিয়ে মাইনাস দিয়ে দিছে, প্লাস দিয়ে করো। তাইলে 2 1 3, 3 কে 16 9, 9/2। এটা এখানে প্লাস হবে, টাইপার সাহেব মাইনাস দিয়ে দিছে 9/2। একইভাবে করো 1 2, 1 2 এর বেলায় আই এর মান 1, জে এর মান 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 একে 5, 25/2। দেখো এই যে এবার মিলতেছে 25/2। তাহলে এটা সঠিক উত্তর নাকি? এটা হইতে পারে, এটা হইতে পারে, আবার টেস্ট করতে হবে। 2 1, 1/2, 1/2, 2 1, আয়ের জায়গায় 2, জে এর জায়গায় 1, কত হয় 2 2 4, 4 4 16, 16 কে যোগ করলে 8। আচ্ছা এখনো এও হইতে পারে, সিও হইতে পারে। 2 2, 2 প্লাস 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 আর 6, দেখো 4 আর 2 6, 36 কে 2 যোগ করলে কত 18। এইবার কোনটা সঠিক? এই যে এ সঠিক উত্তর। বলছিলাম না এটা টাইপার সাহেব একটু ভুল করে ফেলছে। টাইপার সাহেবকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এটা প্লাস হবে। সবাই ঠিক করে নাও, এই সবাই ঠিক করছো, সবাই ঠিক করে নাও। এটা কি হবে? এটা হবে প্লাস। সবাই ঠিক করে নাও, এটা প্লাস হবে। সবাই ঠিক করে নাও, এটা কি হবে? এটা প্লাস হবে। ওকে ফাইন। এইবার বলো এই টাইপের এমসিকিউ আসলে পারবা কিনা? একাডেমিকে বা অ্যাডমিশনে যেখানেই আসুক এই টাইপের এমসিকিউ আসলে পারবা কিনা? ফাইন। এখন এখানে দেখো এই যে এ নাম্বার আর সি নাম্বার, এই অপশন 3টা হুবহু সেম। তো আমরা যদি একটু বুদ্ধিমান হইতাম, আমরা কি করতাম? সবার আগে আমরা এটা বের করতাম না। দেখো অবশ্যই এখানেও 18 আছে, মানে তুমি যখন দেখবা এটা অবশ্য ওইভাবে না করে পুরোটাই বের করলে ইজি, মানে বেশি সময় তো লাগবে না। বাট তুমি যদি কম সময় বের করতে চাও, দেখো এটাও 9/2। দেখো শুরুতে কত আসছে? এ 1 1, 9/2। তাইলে হয় এটা সঠিক, এটা অথবা এটা, এটা বাদ, এটা আগেই বাদ। দেখো 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের ভুক্তি কত আসছে? 9/2। তাহলে এটা বাদ, আগেই বাদ। তারপর একটা আছে 25/2, তাহলে এটাও বাদ। হয় এটা সঠিক, নয় এটা সঠিক। তাইলে এই দুইটা ভুক্তি তো সেম, এই দুইটা বাইর করা তো দরকারই ছিল না, যেহেতু এমসিকিউ। এটা তো রিটেন ম্যাথ না। তাইলে তুমি শুধু এই 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম এই ভুক্তিটা বাইর করেই তো আগেই উত্তর দাগাই ফেলতে পারতা। মানে লজিকটা বুঝছো যে এখানে এটা বের না করলেও চলতো, তোমার 2 সেকেন্ড সময় বাঁচতো, যে এটা বের না করলেও চলতো। কারণ এটাও সঠিক উত্তর হবে না, এটাও হবে না। আমি যখন এই দুইটা ভুক্তি বাইর করে ফেলছি, এই দুটা বাদ হয়ে গেছে। তো এই দুটার তো এটারও মানো 8, এটার মানো 8। তোমরা কি বুঝছো যে কম সময়ে এমসিকিউ দাগানোর জন্য যারা অনেক স্পিডে দাগাইতে পারে ওরা কিভাবে দাগায়? এই জিনিসগুলো মাথায় একটু খাটাবা, যে এই দুটা তো সেমই, তাহলে এটা চেক করে লাভ কি? কোনো লাভ তো নাই। তো এই দুইটার মধ্যে 18 এবং 9, মানে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা চেক করে দেখবা যেটা মিলবে সেটা সঠিক। ফাইন, ওকে। এরপরে বলো এটা দ্রুত দেখি কে সঠিক উত্তর দিতে পারে। সবার আগে এ 3/3 কমের একটা ম্যাট্রিক্স এ আই জে সমান আই প্লাস জে। দেখি সবার আগে কে সঠিক উত্তর দেয়। আই প্লাস জে মানে কি? সারির সংখ্যা এবং কলাম সংখ্যার যোগফল। সারির সংখ্যা এবং কলাম সংখ্যার যোগফল 3/3। এটা মনে এটা কিন্তু না লিখেই ম্যাথ করে ফেলা যায়। তোমরা চেষ্টা করো, আমি তোমাদেরকে বোঝাই যে কেমনে এটা সহজে চিন্তা করা যায়।
এ এ এ এ এ এ এগুলো মনে মনে শোনো, পরীক্ষা হলে এগুলো লিখে করার দরকার নাই। তোমরা আগে নিজের মতো করে চিন্তা করো, পরে আমি বলতেছি। 2 1 2 2 2 3। এই যে যারা এইভাবে লিখে করবে এদের কিন্তু অনেক সময় নষ্ট হবে। 3 1 3 2 3 3। যারা এভাবে লিখে করবে তাদের অনেক সময়, যারা এভাবে লিখে করবে তাদের অনেক সময় নষ্ট হবে। কিছু লিখারই দরকার নাই ভাই। এ আই যে মানে কি? সারি আর কলামের যোগফল। তাহলে আমরা তো সবাই জানি এই ভুক্তিটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম। 1 আর 1 যোগ করলে কত হবে? 2। এটা হবে 2। দেখো এটা কিন্তু মনে মনেই করা যায়। এটা 1 আর 1 যোগ করলে কত? 2। 1 2 কত? 3। 1 3 কত? 4। 2 1 3 2 2 4 2 3 5 3 1 4 3 2 5 3 3 6। দেখো এটা কিন্তু কিছু না লিখেই কোনটার সাথে মিলছে? 2 3 4 2 3 4 সেম। 3 4 5 এটা মিলে গেছে। যে ঘ দেখো ইজিলি মিলে গেছে। কাজে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই যে আই আর জে যোগফল, তাহলে এটা 2 3 4 2 3 4। তারপরে কি এইদিকে 3 4, মানে এটা আসলে অত চিন্তা ভাবনা করার কিছু নাই। তুমি এগুলো যোগ করতে আর কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড। এমনি 10 সেকেন্ড, এমনি 10 সেকেন্ড, বেশিক্ষণ তো লাগবে না। এটা অত শর্টকাটও করার দরকার নাই। তুমি যোগ করতে থাকো। এটা 1 1 যোগ করলে 2, এটা 1 2 যোগ করলে 3, এটা 1 3 যোগ করলে 4, ভালো কথা। তারপরে এটা 2 1 যোগ করলে 3, 2 2 4, ঠিক আছে। 2 3 5, ভালো কথা। তারপরে 3 1, এই যে দেখো এটা হবে 4, এটা লিখে দিতে 5, এটা হবে না, এই যে 4। এটা 3 2 5, 3 3 6। মানে এইগুলা তুমি যদি খালি বেসিকটা বোঝো এমনিতেই 10 15 সেকেন্ডে বাইর করে ফেলতে পারবা। বাট দেখো প্রশ্নগুলো কিন্তু এমনভাবে দিছে, দেখো এই সারি, দেখো আমার কথা শোনো, কেউ যদি এই ম্যাথটা দ্রুত করতে চায় তার কি প্রথম সারির ভুক্তিগুলো বাইর করা উচিত? খালি অপশনগুলো দেখো তো 2 সেকেন্ডে। দেখো প্রথম সারির ভুক্তি তো সবগুলাতেই সেম, তাহলে যে একটু চালাক তার প্রথম সারি বের করা উচিত। প্রথম সারির ভুক্তিগুলো তো সবগুলোতে সেম, তাহলে প্রথম সারির ভুক্তি তো বের করারই দরকার নাই। তুমি 2 নাম্বার সারি আর 3 নাম্বার সারি চেক করলেই তো হয়ে যায়। ভাইয়া এটা তো রিটেন না। শোনো, রিটেন আর এমসিকিউ এর মধ্যে পার্থক্য কি? এমসিকিউতে হচ্ছে তুমি কিভাবে করতেছো সেটা তো দেখা লাগতেছে না, স্যার তো দেখবে না। যে জিনিসটা 4টা অপশনই সেম ওইটা তো আমার বাইর করার দরকার নাই। এই যে দেখো আমি যে প্রথম সারিটা বাইর করছি 2 3 4, বাইর করে দেখলাম এইটা 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 সবগুলা ম্যাট্রিক্সের প্রথম সারি সেম। তাহলে আমি কি বুঝতে পারবো কোনটা সঠিক উত্তর? পারবো না তো। এই জন্যে সেম জিনিসগুলো স্কিপ করে বাকিগুলা বের করে দেখো, এখানেও দেখো সেম। এই দেখো 3 4 5 3 4 5 সেম, দুটাতে সেম। বাট 3 নাম্বার কলাম সারি দেখো সবগুলোতে আলাদা। দেখো 3 নাম্বার সারি 3 4 5 6 5 4 আলাদা, 5 4 6 আলাদা, 4 5 6 আলাদা। তার মানে 3 নাম্বার সারিটা সবগুলো ম্যাট্রিক্সের আলাদা। তো শুধুমাত্র 3 নাম্বার সারিটা যদি আমি চেক করি তাহলেই ঘটনা শেষ। বুঝতে পারছো ব্যাপারটা? বাট শুরুতেই এত ফাস্ট দরকার নাই, তুমি আস্তে ধীরে এই যে এই স্কিলগুলা তুমি যত বেশি এমসিকিউ সলভ করবা তত ডেভেলপ হবে। আস্তে ধীরে, এটা দৌড়াদৌড়ি করার কিছু না, 2 দিনে ডেভেলপ করে ফেলার ব্যাপার না এটা। তুমি আস্তে ধীরে, আমরা ক্লাসে যে ম্যাথগুলো পড়াবো, যে ম্যাথগুলো বাড়ির কাজ দিব, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট দিব, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট দিব, ওগুলো সলভ করবা। এইভাবে যদি আগাইতে থাকো তাহলে দেখবা এরপরে, আচ্ছা শোনো, পরবর্তী অধ্যায়গুলোতে নতুন আরেকটা কাজ শুরু করছি। তোমাদেরকে তো এখন 2 ধাপের প্র্যাকটিস শিট দেই। একটা হচ্ছে সিকিউ এমসিকিউ বোর্ড স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। মাঝখানে আরেকটা কাজ শুরু করেছি, এটা হচ্ছে ভার্সিটি। বুঝতেছো? মানে একটা থাকবে একাডেমিক। সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট কমপ্লিট করা মানে একাডেমিক প্রিপারেশন কমপ্লিট। তারপরে এই পরবর্তী অধ্যায় থেকে এটা মানে আগামী এই মাসের মধ্যে, আচ্ছা এই মাস তো হবে না, আর 2-3 সপ্তাহের মধ্যে, 2-3 সপ্তাহের মধ্যে ওটাও আপলোড হয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ের উপর শর্ট সিলেবাসে। দেখবা যে প্রত্যেকটা অধ্যায়ের উপর, আচ্ছা 2 সপ্তাহে কি হবে? আচ্ছা মানে শুরু করছি যেহেতু আগামী 1 মাসের মধ্যে পাবা, একটু টাইম লাগবে কারণ প্রুফ রিডিং করতে অনেক টাইম লাগে। প্রত্যেকটা অধ্যায়ের উপর সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট পাবা, ভার্সিটি প্র্যাকটিস শিট পাবা, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট পাবা এবং সলিউশন সহ। মানে 3টা, প্রথমে একটা থাকবে যেমন সিকিউ এমসিকিউ, একটা থাকবে সলিউশন ছাড়া শুধু প্রশ্ন, আর একটাতে সলিউশন সহ। ভার্সিটিটা একটাতে শুধু প্রশ্ন, একটাতে সলিউশন সহ। ইঞ্জিনিয়ারিংটাও সেম। বুঝতে পারছো? ওকে ফাইন, চলো এরপরে যাই। এখন ম্যাট্রিক্সের সংজ্ঞা। শুরুতে লিখো সারি ম্যাট্রিক্স। তোমার কি মনে হচ্ছে এগুলা নাম দেখেই
সংজ্ঞা বলে ফেলা যায়। সারি ম্যাট্রিক্সটা কি হইতে পারে একটু গ্যাস করো তো তোমরা। এগুলা নামে পরিচয়, যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মেডিকেলের প্র্যাকটিস শিট দিবেন না? হ্যাঁ দিব, মেডিকেল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিটও দিব। আচ্ছা দেখো, সারি ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি। মনে করো একটা ম্যাট্রিক্স এইরকম 1 2 3, এই ম্যাট্রিক্সটার মাত্রা কত বলো তো? একটা সারি 3টা কলাম না? একটা সারি 3টা কলাম, একটা সারি 3টা কলাম মানে 1/3। অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারি একটা তাকে বলে সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্সের মাত্রাটাকে আমরা এভাবে লিখতে পারি না? মনে আছে একটা ম্যাট্রিক্সের মাত্রাকে আমরা নর্মালি এভাবে লিখি m/n। বাট সারি ম্যাট্রিক্সের বেলায় সারির সংখ্যা অলওয়েজ 1 হবে। এটাকে একে বুঝছো, এমসিকিউতে আসতে পারে। এমসিকিউতে ভাই এভাবে দিবে না, এইভাবে দিবে না, এমসিকিউতে দিবে এইভাবে যে নিচের কোনটি সারি ম্যাট্রিক্স, এই যে 1/n। দেখো নর্মালি ম্যাট্রিক্সের মাত্রাকে আমরা কেমনে প্রকাশ করি? m/n। এই যে এইভাবে, এই নর্মালি ম্যাট্রিক্সের মাত্রাকে আমরা কি লিখি? m/n, মানে সারি হচ্ছে m, কলাম হচ্ছে n সংখ্যক। বাট যদি একটা ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স হয়, তার কলাম যা খুশি তা হোক, কলাম হইতে পারে 2টা 3টা 4টা 5টা, যা খুশি তা হোক, বাট সারি হবে একটা। ঠিক একইভাবে কলাম ম্যাট্রিক্সের বেলায় কি হবে বলো তো? কলাম ম্যাট্রিক্সের বেলায় সারি যত খুশি তত হোক, কলাম হবে একটা। এইভাবে এমসিকিউ আসবে। তোমরা কি বুঝতেছো ঘটনা? যেমন একটা কলাম ম্যাট্রিক্সের উদাহরণ লিখি। ধরো এই যে 1 2 3, বলো তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? সারি কয়টা? সারি হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। কলাম কয়টা? একটা। সারি 3টা, কলাম একটা, 3/1। ভাই সারির সংখ্যা যত খুশি তত হোক, কলাম যদি একটা হয় তাইলে সেটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। ঘটনা ক্লিয়ার? বলো, কোন ম্যাট্রিক্সে যদি সারি একটা থাকে, কলাম যত খুশি তত থাকুক, সারি ম্যাট্রিক্সের বেলায় সারি হবে একটা, কলাম যত খুশি তত, কোনো সমস্যা নেই। আর কলাম ম্যাট্রিক্সের বেলায় কলাম হবে একটা, সারি যত খুশি তত। এই সবাই বলতেছে 3/1, এই এটার মাত্রা কেমনে 3/1? ও আচ্ছা সরি, ঠিকই তো আছে। সরি, একজন বলছে 1/3, তোমারটা বলতে গেছে 1/3 কেন? 1/3 তো এইটা, আগে সারি পরে কলাম, এই যে একটা সারি 3টা কলাম, এটা 1/3। তুমি ভুল বলতেছো সাজ্জাদ মাহমুদ, এটা হবে 3/1, 1/3 না। 3টা সারি, এই দেখো 1টা 2টা 3টা সারি, আগে সারি পরে কলাম, কলাম একটা। ফাইন। এবার লিখো আয়তাকার ম্যাট্রিক্স। নাম শুনে কি মনে হয় বলো? আয়তক্ষেত্র দেখতে কেমন? আচ্ছা দেখো, আয়তাকার ম্যাট্রিক্স আর বর্গ ম্যাট্রিক্স। আয়ত আর বর্গ দুটার মধ্যে পার্থক্য কি? আয়ত মানে দৈর্ঘ্য প্রস্থ সমান নয়, আর বর্গ মানে দৈর্ঘ্য প্রস্থ সমান, রাইট? তো আয়তাকার ম্যাট্রিক্স মানে কোনো একটা ম্যাট্রিক্সের সারি আর কলাম যদি সমান না হয়, বাংলায় না লিখে এভাবে লিখি, কোনো ম্যাট্রিক্সের, আচ্ছা বাংলাতেই লিখি দাঁড়ো, সারি আর কলাম, সারি সংখ্যা, কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান না হয় সেটাকে বলে আয়তাকার ম্যাট্রিক্স। আর সারি কলাম যদি সমান হয়ে যায়, সারির সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয়ে যায় সেটাকে বলে বর্গ ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ মনে করো 1 2 3 4 5 6, বলো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2টা সারি 3টা কলাম, 2টা সারি 3টা কলাম। দেখো সারি আর কলাম কিন্তু সমান নয়, সারি 2টা কলাম 3টা, সারি আর কলাম সমান নয়, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্স কখন? ধরো 1 2 2 3, দেখো সারিও 2টা কলামও 2টা, 2/2। অথবা আরেকটা ম্যাট্রিক্স ধরো 3/3 লিখলাম, ধরো 1 2 3 4 5 6 7 8 9, 3টা সারি 3টা কলাম, 3/3। ঘটনা বুঝছো? সারি আর কলামের সংখ্যা যদি সমান হয়, সারি এবং কলামের সংখ্যা হইতে পারে 2/2 বা 3/3 বা 4/4 5/5, সারি কলাম সমান হইলে সেটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। আর সারি কলাম যদি সমান না হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। নামের মধ্যেই পরিচয়, কথা সত্য নাকি মিথ্যা বলো? নামের মধ্যেই পরিচয়, কথা সত্য। ফাইন। এইবার আসো এরপরে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস? কর্ণ ম্যাট্রিক্স বোঝার আগে তোমাকে বুঝতে হবে কর্ণ কি। শোনো, কর্ণ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়,
আচ্ছা ওয়েট, এই যে একটা আয়তাকার ম্যাট্রিক্স, তুমি মনে মনে চিন্তা করো এটা আয়ত, এটা আয়ত। তুমি যদি এটা কর্ণ আঁকো, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, সবগুলা ভুক্তিকে ছুঁয়ে গেছে। বলো দাঁড়াও, আমি তোমাকে একটা আয়তক্ষেত্র এঁকে দেখাই। ওয়েট, মনে করো এটা একটা আয়তক্ষেত্র। ওয়েট, এটা একটা আয়তক্ষেত্র। ধরো এই যে 1, এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এই যে 5, এই যে 6। দেখো আমি যদি এই আয়তক্ষেত্রের কর্ণ আঁকাই, বলো এই দুইটা কর্ণ, এই যে দেখো কর্ণ, এই কর্ণ কি, এই যে দেখো এই যে ভুক্তি, এই ভুক্তিকে কি সে ছুঁয়ে গেছে বা এটাকে ছুঁয়ে গেছে? যায়নি তো। আয়তাকার ম্যাট্রিক্সে কোনো কর্ণ হয় না, মানে আয়তাকার ম্যাট্রিক্সের কোনো কর্ণ নাই। তুমি আবার এইভাবে চিন্তা করো না, শোনো, তুমি যদি এটাকে চিন্তা করো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের তো কর্ণ আছে, আয়তক্ষেত্রের কর্ণ আছে, বাট আয়তাকার ম্যাট্রিক্সের কোনো কর্ণ নাই। কেন? তুমি যদি কর্ণ আঁকো, দেখো এটা কোনো সিরিবিরি হচ্ছে না, মানে এই দুইটা আয়না বাদ পড়ে যাচ্ছে, মানে আয়তাকার ম্যাট্রিক্সের কোনো কর্ণ নাই। তোমাকে যদি সাফ কথা, তুমি আবার এভাবে চিন্তা করো না, তুমি আবার আয়তক্ষেত্র দিয়ে চিন্তা করো না, আয়তক্ষেত্রে কিন্তু কর্ণ আছে, বাট আয়তাকার ম্যাট্রিক্সের কোনো কর্ণ নাই। কর্ণ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। কেন? কারণ এই যে দেখো, এই যে যোগ করলাম, এই দেখো দুইটা ভুক্তিকে ছুঁয়ে গেছে, এই দুইটা ভুক্তিকে ছুঁয়ে গেছে, কর্ণ আছে। আবার এখানে চিন্তা করো, এই যে এই তিনটা ভুক্তিকে কিন্তু ছুঁয়ে গেছে, এই তিনটা ভুক্তিকে ছুঁয়ে গেছে, এগুলো মিসিং আছে, বাট ওইগুলা নিয়ে যাইতে হবে এরকম না, কারণ সবগুলো ভুক্তিকে তো নিতে হবে। এই যে দেখো, তুমি যদি এইভাবে আঁকো, এই যে এইটা এইটা, এই যে মাঝখানের ভুক্তিটাকে সে নিয়ে যাচ্ছে, বাট আয়তকার ক্ষেত্রে সেটা নিয়ে যাইতে পারে না। এই দেখো, এই যে মাঝখানের যে ভুক্তিটা, তুমি যদি 3/3 দেখো, এটার বেলায় তো আর মাঝখানে কোনো ভুক্তি নাই, এই যে যোগ করলে এই যে একটা কর্ণ, এই যে যোগ করলে এই যে একটা কর্ণ। আবার এটার বেলায় এই যে কর্ণ, দেখো মাঝখানের ভুক্তিটাকে সে নিয়ে গেছে, মাঝখানের ভুক্তিটার মধ্য দিয়ে এসে যাচ্ছে, বা এই যে এটা একটা। তার মানে কর্ণ ম্যাট্রিক্স শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। আমার কথা শোনো, তোমাকে যদি জিজ্ঞেস করে আয়তাকার ম্যাট্রিক্সের কি কর্ণ ম্যাট্রিক্স সম্ভব বা কর্ণ সম্ভব, উত্তর হচ্ছে না। তোমাকে যদি জিজ্ঞেস করে যে কর্ণ ম্যাট্রিক্স শুধুমাত্র কোন ম্যাট্রিক্সের হয়, তুমি বলবা বর্গ ম্যাট্রিক্সের। শোনো, মেইনলি ম্যাট্রিক্স দুই প্রকার, মেইনলি ম্যাট্রিক্স দুই প্রকার। আমি যদি একদম মেইনলি মানে সারি আর কলামের উপর ভিত্তি করে বলি, একটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স যখন সারি আর কলাম সমান নয়, আর একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স যখন সারি এবং কলাম সমান। কাজেই এখান থেকে কর্ণ ম্যাট্রিক্স আসবে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স থেকে। বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে, বাট আয়তাকার ম্যাট্রিক্সের কোনো কর্ণ ম্যাট্রিক্স হয় না। বোঝা গেল? ফাইন। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য আগে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। বর্গ ম্যাট্রিক্সের একটা প্রকারভেদ কি? কর্ণ ম্যাট্রিক্স। শোনো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স পসিবল, তুমি বলবা না, আয়তাকার ম্যাট্রিক্সের কোনো কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে না। শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের কি হইতে পারে? বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে। ওকে ওয়েট, এখন দেখো কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস। ধরো এই যে একটা ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সটা ধরো এ বি সি 0 0 0। আগেই তোমরা লেখো না, আগে দেখো, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, কথা সত্য, এবং এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কথা সত্য। দেখো 3/3 মানে কি? সারি কলাম সমান। 3/3, শোনো, তার মাত্রা দেখেই তো আমরা বুঝে ফেলছি যে এটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স, কারণ সারি কলাম সমান। এবং এই যে ম্যাট্রিক্সের এই যে কর্ণটা দেখো, এটাকে বলে মুখ্য কর্ণ। শোনো, এই যে কর্ণটা 1 1 একদম প্রথম যে ভুক্তিটা দিয়ে যায়, এই কর্ণটাকে বলে মুখ্য কর্ণ। কি কর্ণ? মুখ্য কর্ণ। আর এই কর্ণটাকে বলে গৌণ কর্ণ। আমি তোমাকে একে দেখাই, ওয়েট। ধরো এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ধরো এটা 3/3, 3/3 তো বুঝতেই পারতেছো। এই ম্যাট্রিক্সের এই যে কর্ণটা, এটা তো অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, এটা দেখেই বুঝতেছো এটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। এই কর্ণটা, ইটাকে একটু উপরে দেই যাতে মধ্য দিয়ে যায়, এটা হচ্ছে মুখ্য কর্ণ। আর এই যে এটাকে বলে গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ। বাট ম্যাট্রিক্সের বেলায় কর্ণ বলতেই আমরা মুখ্য কর্ণকে বুঝি। মনে করো পরীক্ষায় শুধু কর্ণ বললো, তোমাকে কিছু উল্লেখ করে দেয়নি,
শুধু কর্ণ বলতে তুমি কোনটাকে বুঝবা? মুখ্য কর্ণ। বুঝতে পারছো? যদি আলাদা করে বলে, যদি উল্লেখ করে দেয় মুখ্য কর্ণ, তাহলে তো ভালো কথা, এটাই। যদি উল্লেখ করে দেয় গৌণ কর্ণ বা মাধ্যমিক কর্ণ, তাহলে তো এটাই। বাট ধরো প্রশ্নে বললো শুধু কর্ণ, তোমাকে যদি বলে শুধু কর্ণ, শুধু কর্ণ বলতে তুমি কোনটাকে বুঝবা? মুখ্য কর্ণ। বুঝছো ঘটনাটা আমি কি বুঝাতে চাচ্ছি? শুধু কর্ণ বলতে তুমি মুখ্য কর্ণ বুঝবা। ঠিক আছে, ফাইন, ওকে। এখন দেখো এই কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস, এটা বোঝার আগে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে, এটা তো তোমরা লিখছো রাইট, এটা বোঝার আগে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে একটা 3/3 মুখ্য কর্ণ দেখি, ম্যাট্রিক্স দেখি। ওয়েট, আচ্ছা এখানে দেখি, ওয়েট, এখানে দেখতেছি। ধরো এই যে একটা ম্যাট্রিক্স 3/3 এ এ এ, এদের পরিচয়গুলা দেখো, 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3, 3 1 3 2 3 3। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই যে মুখ্য কর্ণ, শোনো ম্যাট্রিক্সে কর্ণ বলতে আমরা মুখ্য কর্ণকে বুঝবো। এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলা, এদের একটা মিল আছে। মিলটা কি বলো তো দেখে? এদের পরিচয়গুলা দেখে বলো তো মুখ্য কর্ণের ভুক্তিগুলার মধ্যে কি মিল আছে? এই দেখা যায় নাকি? বেশি ছোট হয়ে গেছে, ওইটা আমি একটু বড় করে দিচ্ছি। এটা একটু বেশি ছোট হয়ে গেছে। মুখ্য কর্ণের ভুক্তিগুলার মধ্যে কি মিল আছে একটু দেখে বলো তো ছোট্ট বন্ধুরা। মুখ্য কর্ণের ভুক্তিগুলার মধ্যে একটা ছোট্ট জিনিস মিল আছে, সেই মিলটা কি? মিলটা কি একটু বলো তো। দেখো 1 1 2 2 3 3, তার মানে তুমি কি বুঝতেছো যে মুখ্য কর্ণের ভুক্তিগুলার, ধরো এটাকে প্রকাশ করলাম এ ছোট হাতের আই জে, মুখ্য কর্ণের ভুক্তিগুলার বেলায়, মুখ্য কর্ণের ভুক্তিগুলার বেলায় আই এবং জে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, আই এবং জে সমান, মুখ্য কর্ণের ভুক্তিগুলার বেলায় আই এবং জে সমান। কে কে বুঝতেছো একটু বলো তো সত্যি করে, কঠিন কিছু না ভাই। 1 1 2 2 3 3, মানে আই এর মান 1 হলে জে এর মানও 1, আই এর মান 2 হলে জে এর মানও 2, আই এর মান 3 হলে জে এর মানও 3। এবং আরেকটা জিনিস কি তুমি খেয়াল করতেছো? দাঁড়াও একবারই দেখাই দিই। এই যে মুখ্য কর্ণের উপরের 3টা ভুক্তি, এই 3টা ভুক্তি, একটা কিডনি আঁকাইলাম, এই যে কিডনি, তোমরা কিডনি আঁকাইছো, এই তোমরা বায়োলজিতে কিডনি পড়ছো, এই যে কিডনি দেখতে এরকম। দেখো মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো দেখো তো কি মিল আছে। দেখো সারির সংখ্যা কম, কলামের সংখ্যা বড়, দেখতেছো? দেখো এই যে 1 2, দেখো সারি ছোট কলাম বড়, 1 3 সারি ছোট কলাম বড়, 2 3 সারি ছোট কলাম বড়, মানে এই ভুক্তিগুলাতে সারির চাইতে কলাম বড়। কে কে বুঝতেছো? এনে এইভাবে লাগবে না, জাস্ট আই সমান জে লিখলেই হবে। মুখ্য কর্ণের ভুক্তিগুলাতে আই এবং জে সমান। শোনো এই জিনিসগুলা থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসবে, আগে বলছো। মুখ্য কর্ণের ভুক্তিগুলার আই আর জে মানে সারি কলাম সমান। মুখ্য কর্ণের উপরে যাও, দেখো সারির চাইতে কলামের সংখ্যা বেশি। এই দেখো 1 2 1 3, দেখো আই ছোট জে বড়। এই যে দেখো আই এর মান 1 জে এর মান 2, আই 1 জে এর মান 3, আই 2 জে এর মান 3, মানে আই এর চাইতে জে বড়। আর মুখ্য কর্ণের নিচের যে ভুক্তি, এখানে আরেকটা কিডনি আঁকাই, এই যে আরেকটা কিডনি, এটার মধ্যে কি মিল আছে বলো তো? এই যে মুখ্য কর্ণের নিচের 3টা ভুক্তি, এই যে কিডনি, এই 3টা ভুক্তিতে দেখো 2 1 3 1 3 2, মানে আই বড় জে ছোট। এই 3টা ভুক্তি কি বোঝা যায়? বাকি সব বাদ, এখানে বাকি যা কিছু আছে সব ভুলে যাও। এই জিনিসটা আগে বোঝো, এটা থেকে এমসিকিউ আসবে। কে কে বুঝছো আগে বলো। ফাইন, হ্যাঁ, ওকে। আচ্ছা এই জিনিসটাকে আরেকভাবে লেখা যায় না ভাই? আই যখন জে এর চেয়ে ছোট, তাহলে এটার মানে তো এটাও লিখতে পারি, আই নট ইকুয়ালস টু জে। লিখতে পারি কিনা বলো তো? মুখ্য কর্ণের ভুক্তিগুলার আই আর জে সমান, আর মুখ্য কর্ণের উপরে আই জে এর চেয়ে ছোট, মানে কি আই যদি জে এর চেয়ে ছোট হয় তাহলে তো অবশ্যই এরা সমান না। আবার এটার বেলাতেও আই যখন জে এর চেয়ে বড়, এটার বেলাতে তো আমরা এটা বলতে পারি যে আই নট ইকুয়ালস টু জে, বলতে পারি না? মানে আমরা তো এই জিনিসটা শিওর যে একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলাতে সারি এবং কলামের নাম্বার সমান, আর বাকিগুলাতে সমান না। উপরের দিকে কলাম বেশি, নিচের দিকে সারির সংখ্যা বেশি। ফাইন। এখন এই যে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস? কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে মুখ্য কর্ণ বাদ, মানে মুখ্য কর্ণে কি আছে না আছে দেখার বিষয় না, মুখ্য কর্ণ ছাড়া
উপরের ভুক্তি এবং নিচের ভুক্তি সবাই হবে জিরো। দেখো ওয়েট, এ আই জে সমান জিরো যখন আই নট ইকুয়ালস টু জে। মানে কি আই নট ইকুয়ালস টু জে মানে কি? মুখ্য কর্ণে আই আর জে সমান, মুখ্য কর্ণ ছাড়া মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলা অথবা মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলা আই নট ইকুয়ালস টু জে মানে হচ্ছে মুখ্য কর্ণ ছাড়া মুখ্য কর্ণের উপরের ভুক্তি এবং নিচের ভুক্তি সবাই হবে শূন্য। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। লিখো এমসিকিউতে আসবে ভাইয়া, কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কি? যে যে সমস্ত ভুক্তির, আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো, যে সমস্ত ভুক্তির সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না তারা অবশ্যই জিরো হবে। আর মুখ্যগণের ভুক্তি কি হবে এটার উপর কোনো কন্ডিশন নাই, এরা সবাই জিরো। ওয়েট, এই যে দেখো এরা সবাই, এই যে দেখো কিডনি, আমি কিডনি আলাদা করি, দেখো এই যে কিডনি অপারেশন, এই তিনটা জিরো, এই তিনটাও জিরো। কেন? মানে এদের সারি কলাম সমান না। আর যাদের সারির সংখ্যা কলাম সংখ্যা সমান তারা যা কিছু তা হইতে পারবে। তার মানে কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণে কি হবে সেটার উপর কোনো কন্ডিশন নাই। মুখ্য কর্ণের উপরে তিনটা জিরো, নিচে তিনটা জিরো, তাইলেই সেটা কর্ণ ম্যাট্রিক্স। মুখ্য কর্ণ বরাবর যা খুশি তা থাকুক। তোমরা কি বুঝছো? তার মানে একটা ম্যাট্রিক্স, আমার কথা শোনো, একটা ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথম কন্ডিশন তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে অবশ্যই। ধরলাম 3/3। ওয়েট, আমার কথা শোনো মনোযোগ দিয়ে, এই যে দেখো সারি কলাম সমান এবং মুখ্য কর্ণের উপরের তিনটা ভুক্তি অবশ্যই জিরো, মুখ্য কর্ণের নিচের তিনটা ভুক্তি অবশ্যই জিরো। আর মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলা তারা যা খুশি তা হইতে পারে। হইতে পারে এ বি সি, হইতে পারে 1 2 3, হইতে পারে 1 0 0 0, তিনটাও কিন্তু শূন্য হইতে পারে। অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে যায় যে ভাই মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি শূন্য হয় তাও কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে। তোমরা কি আর কনফিউশনে পড়বা বলো? আমি আবার বলতেছি, সবাই কিন্তু এই এমসিকিউটা ভুল করবে। ভাই কর্ণ ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে মুখ্য কর্ণ ছাড়া বাকি সবগুলা জিরো হইতে হবে। মানে মুখ্য কর্ণ ছাড়া এই যে কিডনি, এই কিডনি, এই তিনটাও জিরো হইতে হবে, এই তিনটাও জিরো হইতে হবে। আর মুখ্য কর্ণের গুলা যা খুশি তা হইতে পারে। কথা ক্লিয়ার? মুখ্য কর্ণের উপর কোনো শর্ত নাই, সে মুক্ত। ভাই কর্ণ ম্যাট্রিক্সে কর্ণ একটু বেশি পাওয়ার দেখাবে না? মনে করে যে বলে না যে কি বলে বাংলাদেশের ক্রিকেট টিম কি বলে অন্যান্য দেশে গিয়ে যখন হারে যে মিরপুরে আসিস বার্নিশ করে ছেড়ে দিব। ব্যাপারটা এরকম যে এই আমি কর্ণ ম্যাট্রিক্স, মানে কর্ণ বরাবর আমার যা খুশি তা হওয়ার অধিকার আছে, তোরা সবাই জিরো হবি। কর্ণ ম্যাট্রিক্স মানে সে মুক্ত, সে হচ্ছে রাজা, বাকি সবাই জিরো। আর মুখ্য কর্ণ বরাবর যা খুশি তা হইতে পারবে। তার মানে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে সবগুলা ভুক্তি জিরো, সারি কলাম সমান, এটা কি কর্ণ ম্যাট্রিক্স? হ্যাঁ, এটা নিজেও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স। এই কনফিউশনটা আর কোনোদিন হবে বলো? সবাই কিন্তু এই কনফিউশনটা ভুল করে যে ভাই অনেকে ভাবে কর্ণ ম্যাট্রিক্স মানে মুখ্য কর্ণ ছাড়া বাকি সব জিরো, আর মুখ্য কর্ণ মনে হয় অবশ্যই জিরো হওয়া যাবে না। না ভাই, এরকম কোনো কন্ডিশন নাই। মুখ্য কর্ণের উপরে তিনটা জিরো, মানে যখন 3/3 উপরের গুলা জিরো, নিচের গুলা জিরো, আর মুখ্য কর্ণ যা খুশি তা হোক। তার মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা কি কর্ণ ম্যাট্রিক্স, এটাও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, এটাও কর্ণ ম্যাট্রিক্স। তার মানে যদি সৃজনশীলে আসে, যদিও এরকম আসে না, তোমরা ছোটবেলায় এরকম পড়ছো না, সকল খারই খারক কিন্তু সকল খারক খার নয়, পড়ছো না? এখন পরীক্ষায় যদি বলে সকল শূন্য ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু এই সবগুলা ভুক্তি শূন্য হইলে এটাকে বলে শূন্য ম্যাট্রিক্স। পরীক্ষা যদি বলে সকল শূন্য ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স নয়, ব্যাখ্যা করো, পারবা? যদিও এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে না। অথবা সকল কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, দেখো বর্গ ম্যাট্রিক্সের একটা অংশ হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে যে সকল কর্ণ ম্যাট্রিক্সই বর্গ ম্যাট্রিক্স কিন্তু সকল বর্গ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স নয়। কেন? কারণ মনে করো যে এই যে একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9, এটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স, এটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স। আর এইটা 1 2 3 0 0 0 0 0 0, এটা একই সাথে বর্গ এবং একই সাথে কর্ণ ম্যাট্রিক্স।
দেখো এটা শুধুমাত্র কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স নয়। এটা বর্গ ম্যাট্রিক্স কিন্তু কর্ণ ম্যাট্রিক্স নয়। আর এটা কি? বর্গ এবং কর্ণ দুইটাই সঠিক। এটা বর্গ ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স। কাজেই সকল বর্গ ম্যাট্রিক্স মানে সকল কর্ণ ম্যাট্রিক্স মানেই বর্গ ম্যাট্রিক্স। কর্ণ হওয়ার জন্য তাকে বর্গ হইতেই হবে, বাট বর্গ হইলেই যে সে কর্ণ হবে এরকম কিন্তু কথা নয়। মানে সে হইতেও পারে, নাও হইতে পারে। এগুলা হায়ার ম্যাথে আসবে না, এরকম প্রশ্ন হায়ার ম্যাথে আসে না, বাট তুমি জেনে রাখলা। কাজেই এই জিনিসটা যাতে আর কখনো কনফিউশন না হয় যে ভাইয়া কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কি? যখন সারি এবং কলাম সমান নয়, মানে মুখ্য কর্ণ ব্যতীত আই আর যে সমান নয়, মুখ্য কর্ণের সমান, মুখ্য কর্ণের উপরেও সমান নয় নিচেও সমান নয়, সেই ভুক্তিগুলা জিরো হবে। সেই উপরের গুলাও জিরো নিচের গুলাও জিরো, বাট মুখ্য কর্ণ বরাবর যা খুশি তা হইতে পারে। এই যে এমসিকিউটা কই, এই যে এটা কিন্তু বোর্ডে আসে এমসিকিউ, বলো বোর্ডে আসে এমসিকিউ, দ্রুত অ্যান্সার বলো, দ্রুত দ্রুত দ্রুত। এ আই জে জিরো যখন আই নট ইকুয়ালস টু জে, মানে কি? কর্ণ ম্যাট্রিক্স। আই আর জে সমান নয় মানে কি? মুখ্য কর্ণ ছাড়া, মুখ্য কর্ণ ছাড়া। এই যে শর্তটা, এই যে কই কই, এই যে যখন আই নট ইকুয়ালস টু জে মানে সারি আর কলাম সংখ্যা সমান নয় যে ভুক্তিগুলার, মানে মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলা কি হবে? জিরো। সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। যে কই কর্ণ ম্যাট্রিক্স কই? এই যে কিসের শর্ত? কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। বোঝা গেল? ফাইন। এরপরে আরেকটা এমসিকিউ, যে এগুলো কিন্তু পরীক্ষা আসা এমসিকিউ, এগুলা কিন্তু ভাইয়া পরীক্ষায় আসা এমসিকিউ। এটা উত্তর বলো দ্রুত। আমি একটা পোল দিচ্ছি, ওয়েব অ্যাপে একটা পোল দিচ্ছি, দেখি কয়জন সঠিক উত্তর দেয়। ওয়েব অ্যাপে একটা পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল, কারণ এটা 30 সেকেন্ড মোর দেন এনাফ। এটা পারার জন্য 30 সেকেন্ড মোর দেন এনাফ। দেখি ফেসবুকে যারা আসো তোমরা কমেন্ট করো, আর ওয়েব অ্যাপে যারা আসো তোমরা পোলে ভোট দেও দ্রুত। ছোট্ট বন্ধুরা, খুবই সুন্দর, খুবই চমৎকার, তাই না? দেখি দেখি দেখি, আগে তোমাদের অবস্থা দেখি, তোমাদের অবস্থা দেখে তারপর শুরু করব। দেখি কয়জন পারে। ওয়েব অ্যাপে, ফেসবুকে যারা আসো তোমরা কমেন্টে ভোট দাও, ওয়েব অ্যাপে যারা আসো তোমরা পোলে ভোট দাও। হ্যাঁ, 92 জনের মধ্যে 42 জন সঠিক উত্তর দিছে। ফার্স্ট হয়েছে আফিয়া ওয়াসিমা সোহা, সেকেন্ড হয়েছে শাহনাজ মনি, থার্ড হয়েছে মোহাম্মদ MH রিপন। ওকে, সঠিক উত্তর দিছে 42 আউট অফ 92, মানে রেট 50%-এর কম। এই মাত্র গরম গরম পড়াইলাম, এখনই যদি না পারো তাহলে পরীক্ষা হলে কেমনে পারবো বলো তো? হ্যাঁ, অনলাইন ক্লাসেও মারামারি মাইট দেওয়ার সিস্টেম চালু করতে হবে যে ভাই এটা সঠিক উত্তর তো গো। কি? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তটা কি? শর্ত হচ্ছে এ আই জে ইকুয়ালস টু 0 যখন আই নট ইকুয়ালস টু জে। আই নট ইকুয়ালস টু জে মানে কি? সমান হয় বড়, মানে যে কোনো একটা বড় অথবা ছোট। দেখো ভাই, আই আর জে সমান হইলে এটা কি কোনো শর্ত আছে বলো? কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণে কোনো শর্ত আছে বলো? কর্ণ ম্যাট্রিক্সে আই আর জে সমান মানে মুখ্য কর্ণ। তোমাদেরকে বারবার বললাম যে কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণে কোনো শর্ত নাই। তাহলে আই আর জে সমান মানে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণে কোনো শর্তই নাই, বাকি দুইটা সঠিক। যে আই গ্রেটার দেন জে মানে কি? নট ইকুয়াল 0 0, তাহলে 2 আর 3। এই গরম গরম দিলে যদি না পারো তাহলে কেমনে হবে বলো ভাই? বারবার বললাম যে কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের উপর কোনো শর্তই নাই, এটা 0 হইতেও পারে নাও হইতে পারে। এনে বলছে নট ইকুয়ালস টু 0, ভাই মুখ্য কর্ণের ভুক্তি যা খুশি তা হইতে পারে, সে স্বাধীন, তার উপরে কোনো শর্তই নাই। তো মুখ্য কর্ণে কোনো শর্ত নাই, আই আর জে সমান হলে তো মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ ব্যতীত যখন আই আর জে সমান নয়, হইতে পারে আই গ্রেটার দেন জে অথবা আই লেস দেন জে, যাই হোক না কেন দুটা সমান নয়, তখন 0। এই যে ভুল করো, এভাবে পড়লে তো হবে না। এখন দেখো স্কেলার ম্যাট্রিক্স, তোমাদের কি মনে আছে বর্গ ম্যাট্রিক্সের একটা প্রকারভেদ ছিল কর্ণ ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্সের একটা প্রকারভেদ হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। বর্গ থেকে আসছিল কর্ণ, কর্ণ থেকে আসবে স্কেলার।
কিরকম? একটা উদাহরণ লিখি। দেখো, তার মানে স্কেলার হওয়ার জন্য তাকে প্রথমে কি হইতে হবে? কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। স্কেলার হওয়ার জন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে, মানে কি আগে হইতে হবে বর্গ, তারপরে কর্ণ। ধরো 3/3, এই যে বাকিগুলা 0, মুখ্য কর্ণ ছাড়া বাকি সবগুলা 0। এবং মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি যদি সেম হয়, ধরো সবগুলা সেম এ এ এ, তখন এটাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। বুঝছো ঘটনা? আমার কথা শোনো, আমার কথা শোনো। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথমে হইতে হবে বর্গ ম্যাট্রিক্স, মানে সারি কলাম সমান। তারপরে হইতে হবে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স মানে কি? মুখ্য কর্ণ ছাড়া বাকি সব 0, এই যে উপরের কিডনি, নিচের কিডনি সব 0। এবং মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি হইতে হবে সমান। মুখ্য কর্ণে দেখো, স্কেলার মানে কি? মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি সমান। বুঝছো? মুখ্য কর্ণের ভুক্তিগুলি সমান হবে। বুঝছো কথা? আমার কথা বুঝছো? ওয়েট, তাহলে ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের পার্থক্য কি? ধরো কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের ভুক্তিগুলা সমানও হইতে পারে, নাও হইতে পারে। এরকম হইতে পারে, মনে করো 1 2 3 অথবা 5 6 7। বাট স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি সমান হইতে হবে। কথা বুঝছো? যেমন আরেকটা উদাহরণ দিই আস্তে ধীরে। ধরো এই যে একটা 3/3 ম্যাট্রিক্স। আগে তো এটাকে কর্ণ ম্যাট্রিক্স বানাইতে হবে, পরে এসে না স্কেলার। এই যে কর্ণ, উপরে 3টা 0, নিচে 3টা 0। ধরো মুখ্য কর্ণের সবগুলো, ধরো 2 2 2, সবগুলাই সমান, তাহলে এটা একটা কি? স্কেলার ম্যাট্রিক্স। অথবা মুখ্য কর্ণের সবগুলা 5/5, তাহলে এটা কি? স্কেলার ম্যাট্রিক্স। অথবা 0 0 0, তাইলেও এটা স্কেলার ম্যাট্রিক্স। এইবার বুঝছো? সবাই বলো। যা খুশি তা হোক, মুখ্য কর্ণে যা খুশি তা হোক, বাট সেম হইতে হবে। কর্ণের বেলায় সেম না হইলেও চলে। মনে করো যে এই যে এখানে দেখো, কর্ণের বেলায় কি ছিল? কর্ণ ম্যাট্রিক্সের বেলায় দেখো যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স 1 2 3, দেখো সবগুলো কিন্তু সেম না। মুখ্য কর্ণের গুলা যা খুশি তা হইতে পারে। কর্ণ ম্যাট্রিক্সের বেলায় এই দেখো মুখ্য কর্ণ এ বি সি, বাট একটা কর্ণ ম্যাট্রিক্স তখনই স্কেলার ম্যাট্রিক্স হবে যখন মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি একই হবে। হয় সবগুলা এ, অথবা সবগুলা বি, অথবা সবগুলা সি, অথবা সবগুলা 0। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা, এটা কর্ণ ম্যাট্রিক্সও স্কেলার ম্যাট্রিক্সও। বুঝছো? আস্তে ধীরে, কোনো চিন্তা নাই। এই যে কাজী, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা কি ম্যাট্রিক্স, এটা স্কেলার ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? এটা কর্ণ ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। বাট এখন মনে করো এটা এমসিকিউতে এই 3টাই অপশনে আছে, আরো একটা অপশন আছে আয়তাকার। কোনটা তাকাবা বলো তো? এই যে ম্যাট্রিক্সটা, ধরো 4টা অপশন আছে, স্কেলার, কর্ণ, বর্গ, আয়ত। কোনটা দেখাবা? অবশ্যই স্কেলার দেখাবা। কেন? কেন স্কেলার? ধরো তোমাকে খুঁজে বের করব, তুমি আমাকে তোমার জেলার নাম দিয়ে দিলা, আর একজন তাহলে উপজেলার নাম দিয়ে দিল। কোনটা দিয়ে খুঁজে বের করে ইজি? বা গ্রামের নাম দিয়ে দিল। মনে করো তোমাকে খুঁজে বের করার জন্য জেলা, উপজেলা, গ্রাম, কোন ঠিকানাটা দিলে খুঁজে বের করে ইজি? ভাই একটা জেলা তো এত বড়, কেমনে তোমার খুঁজে বের করবো? গ্রামের নাম বলে দিলে খুঁজে বের করে ইজি। তো দেখো বর্গ ম্যাট্রিক্স, ধরো এটা হচ্ছে বিভাগ, তার মধ্যে একটা জেলা হচ্ছে কর্ণ, জেলার মধ্যে একটা উপজেলা হচ্ছে স্কেলার। বেশি স্পেসিফিক এই যে উদাহরণটা, এটার বেশি স্পেসিফিক উত্তর হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। বুঝছো? যেমন একটা উদাহরণ, এই যে মনে করো যে 5 5 5, বাকি সব 0। এটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণ মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি একই, এবং উপরের সবগুলো 0, নিচের সবগুলো 0। যেটা সবচেয়ে বেশি স্পেসিফিক সেটা উত্তর দেখাবা। যেমন এটা সবচেয়ে বেশি স্পেসিফিক কি? স্কেলার। যে একদম দেখো প্রথমে সে বর্গ ম্যাট্রিক্স, মনে করেছে জেলা ফিল আপ করছে, সে জেলার মধ্যে গেলা, তারপরে উপজেলা, কর্ণ, তারপরে স্কেলার। এই যে মনে করে একদম গ্রামে চলে আসছো। ফাইন, এইবার চলো আমরা স্কেলার ম্যাট্রিক্স শিখলাম। তাইলে আমরা প্রথমে দেখলাম, শোনো আমার কথা শোনো, প্রথমে বর্গ, সারি আর কলাম সমান হইলেই বর্গ। কর্ণ, মুখ্য কর্ণ ছাড়া বাকি সব 0। মুখ্য কর্ণের ভুক্তি যা খুশি তা হইতে পারে, সমানও হইতে পারে, অসমানও হইতে পারে। মুখ্য কর্ণের ভুক্তি যদি সমান হয়, কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা সমান হইলে তাকে বলে স্কেলার ম্যাট্রিক্স। রাইট? এইবার
একক বা অভেদক, তোমরা নাম লিখো, একক বা অভেদক ম্যাট্রিক্স। এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স থেকে প্রথমে আসে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ থেকে আসে স্কেলার, স্কেলার থেকে আসে একক বা অভেদক, একক বা অভেদক। লিখো টপিকের নামটা লিখো, একক বা অভেদক ম্যাট্রিক্স, একক বা অভেদক ম্যাট্রিক্স। ভাই একক বা অভেদক ম্যাট্রিক্স মানে কি? তাকে প্রথমে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, প্রথমে বর্গ হইতে হবে, তারপর কর্ণ হইতে হবে, তারপর স্কেলার হইতে হবে, তারপরে কি হইতে হবে? একক বা অভেদক। তো একক বা অভেদক ম্যাট্রিক্সটা দেখতে কেমন? প্রথমে আগে কর্ণ ম্যাট্রিক্স লিখো। ধরো এটা 3/3 কর্ণ ম্যাট্রিক্স, 0 0, মুখ্য কর্ণ ছাড়া বাকি সব 0। এবং দেখো স্কেলার ম্যাট্রিক্সের শর্ত কি ছিল? দেখো স্কেলার ম্যাট্রিক্সের শর্ত ছিল মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি সমান হইতে হবে, হইতে পারে সবগুলা 2 অথবা সবগুলা 5 অথবা সবগুলা 0, মনে আছে? আর যদি একটা স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি 1 হয় তখন সেটাকে বলে একক বা অভেদক, বা ইংরেজিতে বলে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝছো? স্কেলার ম্যাট্রিক্সের বেলায় সবগুলা সেম হইতে হয়, হইতে পারে সবগুলাই 1 বা সবগুলাই 2 বা সবগুলাই 3। দেখো স্কেলার ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণে সবগুলা 1 হইলেও সেটা স্কেলার, সবগুলা 2 হইলেও স্কেলার, সবগুলা 3 হইলেও স্কেলার। বাট একক বা অভেদক ম্যাট্রিক্স তখনই হবে যখন মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি 1, যখন মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি 1। এইবার বুঝতে পেরেছো? এই কন্ডিশনটাকে তাহলে কি আমি এভাবে লিখতে পারি বলো? যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে একক বা অভেদক ম্যাট্রিক্সের শর্ত কি, শর্ত হচ্ছে aij সমান 0 যখন i নট ইকুয়ালস টু j, মানে প্রথমে তো কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। এসে দেখো যখন i আর j সমান নয়, এই যে কিডনি, উপরের 3টা ভুক্তি আর নিচের 3টা ভুক্তি 0 হবে, এবং aij সমান 1 হবে যখন i সমান j, i সমান j মানে মুখ্য কর্ণ। এইবার বলো কে কে বুঝছো? এই যে এমসিকিউ, এই জিনিসটা কে কে বুঝছো বলো? ভাইয়া পরীক্ষায় কিন্তু এভাবে আসবে না, এই ভার্সিটি ভর্তি পরীক্ষায় এইভাবে কোনো প্রশ্ন হয় না, সব প্রশ্ন হয় শর্ত দিয়ে। যে একক বা অভেদক ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি 1, i আর j সমান, মানে কি মুখ্য কর্ণের সবগুলা ভুক্তি 1 আর বাকি সবগুলা 0। মানে অভেদক ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথমে তো তাকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে, তো প্রথম শর্তটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। আর একক বা অভেদক হওয়ার জন্য অবশ্যই মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি 1 হইতে হবে, শেষ। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একক বা অভেদক ম্যাট্রিক্স এটাকে ইংরেজিতে বলে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আই দিয়ে। এই যে আইডেন্টিটি, দেখো এই যে আই, অভেদক ম্যাট্রিক্সে প্রকাশ করে ক্যাপিটাল আই দিয়ে। এবং এটা যেহেতু একটা বর্গ ম্যাট্রিক্স, তার সারি কলাম কি সমান হবে না? সারি যদি 3টা হয় কলামও 3টা হবে, সারি যদি 2টা হয় কলামও 2টা হবে। এটাকে এইভাবে লিখে i3, i3, i3 মানে 3টা সারি 3টা কলাম। যেহেতু শোনো একক বা অভেদক ম্যাট্রিক্স, এটার ইংরেজি নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ক্যাপিটাল আই দিয়ে সবগুলো অভেদক ম্যাট্রিক্সকে ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করে, এবং নিচে ছোট করে লেখা হয় তার সারি বা কলাম সংখ্যা। যেহেতু অভেদক ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স থেকে আসছে, তাহলে অবশ্যই তার সারি এবং কলাম সংখ্যা সমান হবে। এই জন্যে 2 বার লেখা হয় না। তুমি চাইলে কিন্তু এটাকে 3/3 লিখতে পারো, আই নিচে 3/3, বাট একটা লিখলেই চলে, শুধু একটা 3 লিখলেই হবে। তার মানে সারিও 3টা কলামও 3টা। যেমন তোমাকে কেউ যদি বলে i2, i2, i2 মানে কি একটা অভেদক ম্যাট্রিক্স, সারিও 2টা কলামও 2টা, সারিও 2টা কলামও 2টা, সবগুলা 1 বাকি সব 0। ঘটনা বুঝছো কে কে বলো তো? দাদা ফার্স্টের কন্ডিশনটা বুঝি নাই ভাইয়া, এটা কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন, এটা কর্ণ ম্যাট্রিক্সে। দেখো একক বা অভেদক ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথমে তাকে কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। এই যে কর্ণ ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রথম শর্তটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। যখন আই এবং জে সমান নয়, আই এবং জে সমান নয় হচ্ছে যে এই ভুক্তিগুলো, এই যে এইটাতে আই জে এর চেয়ে ছোট, আর এই যে নিচের দিকে কিডনি, এটাতে আই জে এর চেয়ে বড়। আর শুধুমাত্র মুখ্য কর্ণ, এই শুধুমাত্র মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে আই আর জে সমান, এই ভুক্তিগুলো হচ্ছে আই এবং জে সমান। এইবার একটু খেয়াল করে দেখো, এইবার যা যা লিখছি, ওয়েট,
এইবার যা যা লিখছি খেয়াল করে দেখো, তুমি যদি শুরু থেকে ক্লাসে থেকে থাকো তাহলে অবশ্যই কর্ণ ম্যাট্রিক্সের শর্তটা তুমি দেখছো। প্রথম শর্তটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। দেখো এই যে যখন আই আর জে সমান নয়, উপরের গুলা নিচের গুলা, তখন সবগুলা ভুক্তি 0। আর যখন আই এবং জে সমান মানে মুখ্য কর্ণ আই এবং জে সমান, তখন সবগুলা ভুক্তি 1। এবার বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার, ফাইন, খুবই ইজি। এইবার দেখো এই যে এমসিকিউ, দেখো গরম গরম এমসিকিউ। এইগুলা কিন্তু পরীক্ষায় আসছে। আরে রেফারেন্স গুলা দিয়ে দেওয়া দরকার ছিল। অনেকে হয়তো বিশ্বাস করতেছে না এগুলা যে পরীক্ষায় ভর্তি পরীক্ষায় আসছে। এটা কি বলো? দেখো এই যে দুটা শর্ত দিছে, দেখো এ আই জে সমান 0। 0 কখন? দাঁড়াও, এটা আমি দুইবারে লিখি। 0 যখন আই নট ইকুয়ালস টু জে, দেখো দুইটা শর্তকে একবারে লিখছে এইভাবে। আর এ আই জে সমান 1 যখন আই সমান যেটা কি? অনেকেই বলবে ভাই মাত্র পড়াইছেন একক ম্যাট্রিক্স, তাহলে এটার উত্তর তো অবশ্যই একক ম্যাট্রিক্সই হবে, কথা সত্য। বাট পরীক্ষার হলে তো আর এমনি থাকবে না। পরীক্ষার হলে তো আর তোমাকে স্যার ক্লাসে বুঝাইয়ে তারপরে দিবে না। তুমি আগে দেখো এটা বলে বুঝছো কিনা। এটা দেখো, যখন আই আর জে সমান নয় মানে মুখ্য কর্ণ ব্যতীত উপরের গুলা এবং নিচের গুলা 0। আই আর জে সমান মানে কি? মুখ্য কর্ণের সবগুলা 1, মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি 1, বাকিগুলা 0। তাহলে এটা কি ম্যাট্রিক্স? ইউনিট বা একক বা অবেদক। বলো তো কথা বোঝা গেছে কিনা? আমার কথা কে কে বুঝতেছো একটু কমেন্ট করো। এই কঠিন লাগতেছে পড়া? হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, কঠিন লাগতেছে না। এইবার দেখো এইটার উত্তর কি? দ্রুত কমেন্ট করো, দ্রুত। দেখি কয়জন পারে, দ্রুত। কঠিন লাগতেছে না, আস্তে ধীরে। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। অবশ্যই এটা 3x3 বর্গ ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলাম। এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স না। এই একক বা অবেদক ম্যাট্রিক্স মাত্র পড়ে আসলাম। একক বা অবেদক ম্যাট্রিক্স, এই যে একক বা অবেদক ম্যাট্রিক্স মানে কি? মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি 1 হইতে হবে। অবেদক ম্যাট্রিক্স হওয়ার জন্য মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি কি হইতে হবে? 1। এখানে তো সবগুলো 1 না। স্কেলার ম্যাট্রিক্স, অবশ্যই কথা সত্যি। স্কেলার কেন? কারণ মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি সমান, মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি একই হইলে স্কেলার। তাহলে দুই বাদ মানে এটা সঠিক হইতে পারবে না, এটা হইতে পারবে না। এই টাইপের এমসিকিউ গুলাতে 3 নাম্বারটা কিন্তু চেক করাই লাগে না, যেহেতু 2 হবে না। তাহলে যেইগুলাতে 2 আছে এগুলা বাদ, এটা বাদ, তাহলে খ এমনি সঠিক। 3 নাম্বারটা চেক করার দরকারই নাই, শেষ। ওকে ফাইন। আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য বেশি একটা পোল দিচ্ছি না। আগামী ক্লাসে কিন্তু অনেক পোল দিব। আজকে ক্লাসে যে টাইপগুলো পড়াইতেছি, আগামী ক্লাসের মধ্যেই 5-6টা পোল দিব, তারপর দেখবো যে কে বেশি পারে। হ্যাঁ, ওয়েট, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নামটা লিখো, শুধু ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, শুধু নামটা লিখো। এটাও কিন্তু বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ সবগুলা। শোনো, আমরা এখন যতগুলা ম্যাট্রিক্স পড়তেছি সব বর্গ ম্যাট্রিক্সের। ধরো আয়তাকার ম্যাট্রিক্স, সে বিয়ে শাদী করে নাই। ধরো এক ফ্যামিলির 2 মেম্বার ছিল, আয়তাকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স বিয়ে শাদী করে নাই, তার আর বংশ বৃদ্ধি হয়নি। আয়তাকার ম্যাট্রিক্স ওখানেই শেষ, সে মারা যাওয়ার পরে আর বংশ নাই। আর বর্গ ম্যাট্রিক্স, তার মনে করো যে অনেক বেশি বংশ, কর্ণ, তারপরে স্কেলার, তারপরে অবেদক, বুঝতেই পারতেছো, তারপরে ঊর্ধ্ব ত্রিভুজাকার। মানে এখানে যা কিছু আসতেছে সব কিছু বর্গ ম্যাট্রিক্সের বংশধর। হ্যাঁ, এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি দেখো। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে, তার আগে আমি লিখি ABC DEF। এই দেখো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে হচ্ছে মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0 হইতে হবে। এই যে শর্ত, দেখো ওয়েট, এগুলো তো একটু আগে পরে আসি, দাঁড়াও আগে তোমাকে দেখাই। এই যে মুখ্য কর্ণের কন্ডিশন কি? মুখ্য কর্ণের কন্ডিশন হচ্ছে আই সমান জে। দাঁড়াও, ওটা মুছে দিই আমি। মনে রাখো যে এগুলো সব কি? এগুলো সব হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। এই না, আই সমান জে। আর উপরের কিডনি কি ছিল মনে আছে? আই এর চাইতে জে বড়, কার মনে আছে? আর নিচের কিডনি
নিচের কিডনির শর্ত হচ্ছে জের চাইতে আই বড়, মানে আই গ্রেটার দেন জে। এই শর্তগুলো মনে আছে কার কার বলো? পরে আসছি কিন্তু, একটু দেখো, দাঁড়াও দেখাই নিয়ে আসি। কোথায় কোথায় জানি দেখাইছিলাম এটা, কিডনিগুলা এই যে দেখো, এই যে মুখ্যকর্ণের বেলায় আই আর জে সেম হয়। মুখ্যকর্ণের উপরে সারির চাইতে কলামের সংখ্যা বেশি, দেখো এই যে এভাবে লিখলেই তো বুঝে ফেলা যায়। আর নিচে কলামের চাইতে সারির সংখ্যা বেশি, মানে আই গ্রেটার দেন জে। নিচে হচ্ছে আই বড়, নিচে আই বড় উপরে জে বড়। হ্যাঁ ওকে ফাইন, নিচে আই বড়, এই যে দেখো নিচে আই বড় উপরে জে বড়। এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে, তুমি মনে মনে চিন্তা করো, এই যে মুখ্যকর্ণ সহ উপরের দিকে একটা ত্রিভুজ চিন্তা করো। দেখো তুমি মনে মনে চিন্তা করো, মুখ্যকর্ণ সহ উপরের ভুক্তিগুলো নিয়ে একটা ত্রিভুজ। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে দেখো, আমি আবার বলতেছি, মনে আছে তোমাদের যে যার নামে জায়গা তার পাওয়ার বেশি। যেমন কর্ণ ম্যাট্রিক্সে মুখ্যকর্ণের উপর কোনো শর্ত ছিল না, আর ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে এই যে মুখ্যকর্ণ দিয়ে উপরের ভুক্তিগুলোর উপর কোনো শর্ত নাই। ঊর্ধ্ব ত্রিভুজাকার মানে মুখ্যকর্ণ দিয়ে উপরের দিকে, ঊর্ধ্ব মানে উপরের দিকে যে ভুক্তিগুলো, এদের উপর কোনো শর্ত নাই, এরা যা খুশি তা হইতে পারবে। শর্ত হচ্ছে শুধু এই যে নিচের ভুক্তিগুলা, অর্থাৎ যখন আই গ্রেটার দেন জে তখন এই ভুক্তিগুলা জিরো হইতে হবে। কে কে বুঝছো? এ আই জে সমান জিরো যখন আই গ্রেটার দেন জে। কে কে বুঝতে পারছো? যে ভাই শোনো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে হচ্ছে মুখ্যকর্ণ দিয়ে শুরু করে উপরের দিকে যে একটা ম্যাট্রিক্স ত্রিভুজ আঁকা যায়। দেখো মুখ্যকর্ণ সহ উপরের দিকে যে ত্রিভুজ আঁকা যায়, এরা হচ্ছে স্বাধীন, এরা যা খুশি তা হইতে পারবে। যা খুশি তা, যা খুশি তা মানে যা খুশি তা, বুঝছো? জাস্ট নিচের তিনটা জিরো হইতে হবে। এই যে নিচের তিনটা ভুক্তি, তিনটা না তো, এখানে যদি ম্যাট্রিক্সটা 3/3 হয় তাহলে তিনটা, বাট আরো বেশিও তো হইতে পারে। খালি নিচের গুলা জিরো। কে কে বুঝছো? এটা হচ্ছে শর্ত। বুঝতেছো ঘটনা? ওয়েট, আরেকটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার। ধরো এ বি সি ডি ই এফ, এই যে দেখো মুখ্যকর্ণ সহ নিচের ভুক্তিগুলা দিয়ে তুমি একটা ত্রিভুজ আঁকলা। এই ত্রিভুজগুলা ছাড়া, মানে এই ত্রিভুজের মধ্যে যে ভুক্তিগুলো আছে এরা ছাড়া উপরের ভুক্তিগুলা জিরো হইলে সেটাকে কি বলবো? নিম্ন ত্রিভুজাকার। মানে মুখ্যকর্ণ সহ নিচের ভুক্তিগুলো সহ তুমি একটা ত্রিভুজ চিন্তা করে ফেলো। তো এই ত্রিভুজটা ছাড়া উপরের বাকি তিনটা ভুক্তির পরিচয় কি? এই তিনটা ভুক্তির পরিচয় কি মনে আছে? এই তিনটা ভুক্তির বেলায় আই হয় জে এর চাইতে ছোট, মানে কলাম সংখ্যা বেশি হয়। তুমি মনে মনে চিন্তা করে দেখো, এই ভুক্তিটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, দেখো আই ছোট জে বড়। তাহলে এটার বেলায় শর্ত হচ্ছে এই যে মুখ্যকর্ণ সহ নিচের ভুক্তিগুলা দিয়ে যে ত্রিভুজ আঁকা যায়, এটা 3/3 বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। শুরুতে তো বলছিলাম যেগুলো সব বর্গ ম্যাট্রিক্স উদাহরণ। মুখ্যকর্ণ সহ নিচের ভুক্তিগুলা দিয়ে তুমি একটা ত্রিভুজ আঁকো, যে নিম্ন ত্রিভুজাকার, এরা স্বাধীন। নিম্ন ত্রিভুজাকার মানে মুখ্যকর্ণ সহ নিচের ভুক্তিগুলা দিয়ে তুমি মনে মনে একটা ত্রিভুজ চিন্তা করো, এরা স্বাধীন। এই ভুক্তিগুলা যা খুশি তা হইতে পারবে, বাট উপরের গুলা কি হবে? জিরো। যখন আই লেস দেন জে। বলো আমি কয়জনকে বুঝাইতে পারছি এটা? ভাই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে নিচের মুখ্যকর্ণের নিচের ভুক্তিগুলা জিরো, উপরের গুলা যা খুশি তা। উপরের গুলাও কিন্তু জিরো হইতে পারবে, উপরের সবগুলাও যদি জিরো হয় তাতেও কোনো সমস্যা নাই। ঊর্ধ্ব ত্রিভুজাকার মানে হচ্ছে মুখ্যকর্ণ সহ উপরের ভুক্তিগুলা যা খুশি তা। আমার ওটা দেখারই বিষয় না, আমি খালি দেখবো মুখ্যকর্ণের নিচের সবগুলা ভুক্তি জিরো কিনা, তাইলে সেটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের বেলায় মুখ্যকর্ণ সহ নিচের ভুক্তিগুলা যা খুশি তা হইতে পারবে, আমি খালি দেখবো উপরের ভুক্তিগুলা জিরো কিনা, তাইলেই সে নিম্ন ত্রিভুজাকার। কথা ক্লিয়ার? এখন বলো শূন্য ম্যাট্রিক্স। ভাই শূন্য ম্যাট্রিক্স তো সহজ জিনিস, কোন একটা ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি যদি জিরো হয়, সবগুলা ভুক্তি যদি জিরো হয় তাকে কি বলে? শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা দেখো তো শূন্য ম্যাট্রিক্স, ধরো আমি এই যে শূন্য ম্যাট্রিক্সটা লিখলাম, আচ্ছা শূন্য ম্যাট্রিক্স কিন্তু বর্গ এবং আয়তাকার সবই হইতে পারে।
শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি শূন্য। একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় তার সব ভুক্তি শূন্য, তখন তাকে আমরা ডিরেক্ট শূন্য ম্যাট্রিক্স বলবো, অন্য কোনো প্রকার বেঁধে ফেলার দরকার নেই। বাট দেখো শূন্য ম্যাট্রিক্সকে আমরা কি কি বলতে পারি বলো তো? এটার প্রথম পরিচয়, কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি যদি শূন্য হয় তাকে কি বলে? শূন্য ম্যাট্রিক্স। এটা হচ্ছে তার মেইন পরিচয়। বাট আমাকে বলো তো, এটাকে কি আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি? বা বর্গ, দেখো এই যে এটা তো 3/3, এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স বলতে পারি? বাট শূন্য ম্যাট্রিক্সের বেলায় যে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এরকম না। শূন্য ম্যাট্রিক্স সারির সংখ্যা সমান হইলেও সেটাকে শূন্য বলা যাবে, না হইলেও শূন্য বলা যাবে, মানে সবগুলো ভুক্তি শূন্য হইলেই সেটা শূন্য ম্যাট্রিক্স। বাট আমাদের এই যে আমি উদাহরণটা লিখছি, এটা বর্গ ম্যাট্রিক্স, কথা সত্য। এটা কর্ণ ম্যাট্রিক্স, আমার সাথে কে কে একমত? এটা কর্ণ ম্যাট্রিক্স, কথা সত্য। দেখো কথা সত্য, কর্ণ ম্যাট্রিক্স মানে কি? মুখ্য কর্ণ ছাড়া উপরের গুলো জিরো, নিচের গুলো জিরো, ফাইন। তারপরে স্কেলার ম্যাট্রিক্স, কথা সত্য। দেখো স্কেলার ম্যাট্রিক্স মানে কি? মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি একই, সবগুলো সেম, এবং উপরের গুলো জিরো, নিচের গুলো জিরো। তারপরে এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার, আমার সাথে কে কে একমত? এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার। কেন? কারণ মুখ্য কর্ণ সহ উপরের ভুক্তিগুলো যা খুশি তা হোক না কেন, নিচের তিনটা জিরো, নিচের তিনটা জিরো হইলে ঊর্ধ্ব ত্রিভুজাকার। আবার নিম্ন ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার কেন? কারণ মুখ্য কর্ণ সহ নিচের ভুক্তিগুলা বাদে বাকি তিনটা জিরো, আর এই মুখ্য কর্ণ সহ নিচের গুলা যা খুশি তা হইতে পারে। বাট এত কিছুর পরে পরীক্ষায় আসলে একটা ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি যদি জিরো হয়, ধরো এটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন না, চারটা অপশন আছে, কোনটা সঠিক? শূন্য ম্যাট্রিক্স। বুঝছো ঘটনা? আর যদি বহুপদী সমাপ্তি সূচক থাকে যে 1 2 3, তাহলে এই সবগুলাই সঠিক হবে, এই যে এখানের যতগুলো অপশনে থাকবে সবাই সঠিক হবে, বুঝছো? যদি একটা সঠিক উত্তর হয়, মনে করো ABCD, তাহলে উত্তর সঠিক, শূন্য ম্যাট্রিক্স। কারণ ওই যে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, একেবারে বাড়ি, এটা শূন্য ম্যাট্রিক্স, মানে একদম তার বাড়ি হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, তুমি তার বাড়িতে চলে আসছো, খুঁজে পাওয়া সবচেয়ে ইজি, বুঝছো? বাট যদি বহুপদী সমাপ্তি সূচক হয় তাহলে সবগুলাই সঠিক। ফাইন, আশা করি বুঝাইতে পেরেছি। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আমাকে তোমরা বলো MCQতে আসলে এই জিনিসগুলো এখন পারবা কিনা? একাডেমিক পরীক্ষা MCQগুলো এভাবেই দেয়, বাট অ্যাডমিশনে এভাবে আসবে যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে কি? মুখ্য কর্ণ সহ উপরের ভুক্তিগুলো যা খুশি তা হবে, নিচের গুলো হবে জিরো। নিচের গুলা জিরো মানে কি? নিচের গুলাতে সারি বেশি, সারির সংখ্যা বেশি, মানে I greater than J, I greater than J হইলে ভুক্তিগুলো জিরো। আর নিম্ন ত্রিভুজাকার মানে নিচের গুলা ছাড়া উপরের গুলা জিরো, উপরের গুলাতে কি I J যাতে ছোট হয়, মানে কলাম হয় বড়, কলাম হয় বেশি, তাহলে লেস দেন J হইলে, মানে I J যাতে ছোট হইলে ভুক্তিগুলো জিরো। আজকে ক্লাসটা সবাই বুঝতে পারছো কিনা বলো? নতুন কিছু হলেও শিখছো? শোনো, আজকে ক্লাসে ম্যাট্রিক্স নির্ণায়ক যারা পড়ে ফেলছো, ম্যাট্রিক্স নির্ণায়ক যারা অলরেডি কলেজে, আমি তো জানি কলেজে সবার কলেজে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ানো শেষ, বাট যারা আমার নেওয়া 8টা ক্লাস ধরে রাখো, ম্যাট্রিক্স নির্ণায়ক আমি টার্গেট নিয়েছি 8 ক্লাসে পড়ানোর। গতবার 24 ব্যাচে 10 ক্লাসে পড়াইছি। গতবারে ক্লাস ডিউরেশন ছিল 1 ঘন্টা 20-25 মিনিট, তো তোমাদেরকে যদি আমি 1 ঘন্টা 40-45 মিনিট করে পড়াই 8 ঘন্টাই হয়ে যাবে। বাট তোমাদেরকে ওদের সাথে এক্সট্রা জিনিস পড়াবো কিছু, তোমাদের ক্লাস কন্টেন্টে একটু আপডেট আসবে, যেটা গতবারের ক্লাস আর এইবারের ক্লাস ভালো কিন্তু আপডেট হয়েছে, তুমি ক্লাস লেকচার দেখলেই বুঝতে পারবা। বাট মানে 8 ক্লাসে শেষ করবো এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন, যদি আরও বেশি লাগে বেশি, মিনিমাম 8 ক্লাস তুমি ধরে রাখো। ম্যাট্রিক্স নির্ণায়ক মিনিমাম 8 ক্লাস লাগবে। অনেকে জিজ্ঞাসা করে খালি কমেন্টে, পোস্ট দিলেই জিজ্ঞাসা করে ভাই এই অধ্যায়ের কয় ক্লাস লাগবে, কয় ক্লাস লাগবে? তাদের উদ্দেশ্যে বলে দিবা যে এই অধ্যায় মিনিমাম 8 ক্লাস, মানে 8 ক্লাস লাগবেই, তার সাথে বেশিও লাগতে পারে, 9 ক্লাস বা 10 ক্লাসও লাগতে পারে, যেহেতু গতবার যেতে কিছু ম্যাথ এক্সট্রা অ্যাড করছি। হ্যাঁ, ভার্সিটি MCQগুলা, বিশেষ করে ভার্সিটি MCQগুলা। আর এই ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়েই তোমাদের যখন শেষ হবে দেখবা 3টা প্র্যাকটিস শিট আপলোড হবে, সিকিউ MCQ, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং। এখন থেকে তোমাদের 12টা অধ্যায় পাবা। আগের যে অধ্যায়গুলো শেষ হয়ে গেছে ওইগুলাও 1 মাসের মধ্যে
রিপ্লেস হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে। সিকিউ এমসিকিউ তুমি আমার ক্লাস করবা, বই থেকে বাড়ির কাজ করবা, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট সলভ করবা, মানে তোমার একাডেমিক প্রিপারেশন কমপ্লিট। তারপরে ভার্সিটি প্র্যাকটিস শিট সলভ করবা, ভার্সিটি প্রিপারেশন কমপ্লিট। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট সলভ করবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কমপ্লিট। এই তিনটাই একসাথে সলভ করবা, মানে তোমার মেডিকেল প্রিপারেশনও কমপ্লিট। যারা জিজ্ঞেস করতেছিল ভাই মেডিকেল স্ট্যান্ডার্ড কোনো প্র্যাকটিস শিট দিবা না, তোমাদের উদ্দেশ্যে কথা হচ্ছে এই তিনটাই যারা প্র্যাকটিস সলভ করবে তাদের অটোমেটিক মেডিকেল কমপ্লিট। তো ঠিক আছে, আজকে ক্লাসে বাড়ির কাজ দিবেন না, আজকে ক্লাসে কোনো বাড়ির কাজ দিব না, লেকচার 1 এবং 2 মিলে একসাথে বাড়ির কাজ দিব। তো আগামী ক্লাসে দেখা হবে সোমবারে। টাটা।